একটা যদি কচ্ছপ হয়, এটা 1000 বছর বাঁচতে পারে। এখন সেটলার যদি ট্রাস্টিকে ধরে নিলাম হচ্ছে 600,000 পাউন্ড দিয়ে বললো যে এই 600,000 পাউন্ড আমি তোমাকে দিচ্ছি, এটা তুমি ইউজ করবা হচ্ছে টু লুক আফটার দ্য ক্রোকোডাইল অথবা টু লুক আফটার দ্য টার্টল। তাহলে এই জিনিসটা যেন না করতে পারে, মানে ট্রাস্টি মানে আমাদের এই সেটলার যেন এই টাকাটা আটকায় রাখতে না পারে ফর ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম বা ফর এ লং টাইম। আর এটা যদি স্পেসিফিক এনিম্যাল না হয়ে এটা যদি এরকম হয় যে টু মেনটেইন এ মনুমেন্ট অর গ্রেভ, তাহলে তো এই 600,000 পাউন্ড দিয়ে যদি সে বলে যে একটা মনুমেন্ট অথবা গ্রেভ তুমি লুক আফটার করবা, এটা তো 1000 বছরও চলে যেতে পারে। আর বিদেশে তো আর আমাদের দেশের মতো এত মানুষজন থাকে না যে একটা কবরের উপর আর একটা কবর এরকম প্রতিদিন 2-3টা কবর দেয়া হবে। তাদের গ্রেভ গুলাতে তো মানে এরকম কন্টিনিউ হতেই থাকবে কয়েকশো বছর। তো এই জন্য কিন্তু টাকাটা কিন্তু আটকায় থাকলো এখানে। এই জন্য বলে দিচ্ছে যে সেটলার যখন এই ট্রাস্টটা ক্রিয়েট করবে ফর স্পেসিফিক এনিম্যাল হোক অথবা মনুমেন্ট এন্ড গ্রেভের জন্য হোক, এটা সেটলার এই টাকাটা আটকায় রাখার জন্য একটা লিমিটেড টাইম হচ্ছে সেটলার মেনশন করে দিবে যে এক্স উইল মেনশন, মানে সেটলার উইল মেনশন যে তোমার এনি পারসনস লাইফ, এনি পারসন, ফর এক্সাম্পল এনি পারসন হতে পারে হচ্ছে গিয়ে তার কোনো সে বলে দিল যে তোমার ব্রিটিশ পিএম যে আছে তার লাইফ প্লাস 21 ইয়ার্স, বা কিং উইলিয়ামের লাইফ প্লাস 21 ইয়ার, এরকম যে কোনো একজন পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স। এটাই তো তোমার প্রশ্ন ছিল নাকি? মানে এটা টাইম তো ফিক্স করে দিতে হবে, তো এই টাইমটা হচ্ছে এটা। সমস্যা নেই, 21 ইয়ার্স। হ্যাঁ, এখন অনেক সময় যেটা দেখা যেতে পারে এক্সামিনার তোমাকে বলে দিবে যে কোনো পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স বলে নাই, তাহলে তো হবে 0 প্লাস 21 ইয়ার্স। তাহলে এটা ওরকম হবে না। আমি যদি পার্সন না মেনশন করি তাহলে 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 আমি তাহলে তো হ্যাঁ, যদি কোনো পার্সনের লাইফ বলা থাকে তাহলে ওই লোক যদি এখন ধরো আমি বললাম প্রিন্স চার্লস এর লাইফ প্লাস 21 ইয়ার্স, এন্ড প্রিন্স চার্লস এর বয়স আমরা এখন ধরে নিলাম 70, হ্যাঁ উনি এখন আরো বাঁচবে হচ্ছে ধরো আরো 20 বছর 90, তাহলে 20 প্লাস 21 তাহলে কত হবে 41 বছর। প্রিন্স চার্লস যদি 2025-এ মারা যায় তাহলে 3 প্লাস 21 বছর। আর উনি কারো নামই বললো না, উনি বললো যে মানে কারো নামই বলে নাই, তাহলে আমরা তখন দেখবো যে ওই ট্রাস্টটা কি 21 বছর এক্সিড করবে কিনা। যদি 21 বছর এক্সিড করার মতো হয়ে থাকে তাহলে আমরা বলবো এটা ভয়েড হয়ে যাবে। এখন উনি এটা ডগের জন্য করছে, ডগ তার 21 বছর বাঁচে না, তাহলে ট্রাস্ট ভ্যালিড হবে। কিন্তু এটা যদি এমন একটা এনিম্যাল হয় যে ক্রোকোডাইল টার্টেল এই জাতীয় যেটা 21 বছরের বেশি বাঁচবে, তখন তুমি বলবে এটা ভয়েড। মনুমেন্ট এন্ড গ্রেভ 21 বছরের বেশি কন্টিনিউ হবে, ভয়েড। যদি কারো লাইফের কথা মেনশন না থাকে তখন তুমি ভয়েড হবে ইফ there is a scope, হ্যাঁ এরকম, হ্যাঁ তাহলে ভয়েড হয়ে যাবে বিকজ হ্যাঁ হ্যাঁ বিকজ ইট ইজ লাইকলি টু এক্সিড দ্য পারপেচুইটি পিরিয়ড অফ 21 ইয়ার্স। ক্লিয়ার না জিনিসটা? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আর কোনো প্রশ্ন? দেখো তুমি বের করতে থাকো তোমার কি কি প্রশ্ন আছে। অ্যানসার তো সাদিয়া তোমার কোশ্চেন দিয়ে দিলাম, যেটা তোমার মেহজাবিন কোশ্চেন করেছিল। সেটলার যদি ডিডে কোনো টাইম পিরিয়ড বলে না দেয় ফর ইনসিপিটি, উইল ইট ফেল ফর পারপেচুইটি অর ইট উইল বি অ্যাজিউমড দ্যাট, হ্যাঁ তাহলে তুমি তখন দেখবা যে এটা মানে ট্রাস্টটা কি এরকম হবে কিনা যেটা 21 বছর ক্রস করে যেতে পারে। তার মানে মনুমেন্ট হলে এটা ক্রস করে যাবে, তাহলে এটা ভয়েড হয়ে যাবে। সেইং ফর দ্য মাসেস হলে 21 বছর ক্রস করে যাবে, তাহলে এটা ভয়েড হয়ে যাবে। আর এনিম্যাল টেনিম্যাল হলে আমরা দেখবো
বা কোনো একটা পারপাস হলে আমরা দেখবো এখানের মধ্যে যেটা 21 বছরের নিচে হবে কিনা। তার মানে ক্যাট ভ্যালিড হতে পারে, তোমার ডগ ভ্যালিড হতে পারে, কিছু বার্ডস আছে ভ্যালিড হতে পারে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে বিষয়টা টোটালটা আনসার্টেন না স্যার? কোনটা? এটা টোটালটা তো আনসার্টেন। এই জন্যই তো বলে দিচ্ছে এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স, তাহলে তো এটা সার্টেন হয়ে গেল টাইমটা। এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স বললে প্রিন্স চার্লস যদি আরো 20 বছর বাঁচে তাহলে 20 প্লাস 21, 10 বছর বাঁচলে 10 প্লাস 21, 5 বছর বাঁচলে 5 প্লাস 21, 2 বছর বাঁচলে 2 প্লাস 21, ওনার তো ক্যান্সার হয়েছে উনি ধরেন 10 বছর বাঁচলে। যখন করা হবে ওই টাইম থেকে মারা যাওয়া পর্যন্ত ওই টাইম। উনি যদি মনে করে যে আমি ট্রাস্টটা আরো বেশি দিন ধরে রাখবো, তাহলে উনি বলতে পারে প্রিন্স উইলিয়ামের যে বাচ্চা হয়েছে তার ডেথের পর থেকে 21 বছর, তাহলে তুই বাচ্চা ছোট, তাহলে 80 হয়ে যাবে, 80 প্লাস 21। বুঝে গেছে জিনিসটা? এটা একটা মানুষকে ডিসক্রিপশন দিয়েছে যে কিছু কিছু এনসিপিটি সে এইভাবে তোমার কন্টিনিউ করতে পারবে, এই ফান্ডটা সে আটকে রাখবে। মোট কথা হচ্ছে কোর্টের অ্যালার্জি, একটা রাষ্ট্রের অ্যালার্জি হচ্ছে গিয়ে যেটা মানুষের কাছে কোনো টাকা থাকবে, টাকা তো থাকবে সুইস ব্যাংকে, হ্যাঁ তারা টাকা পাচার করে ওখানে পাচার করবে, মানুষের কাছে টাকা রাখতে দিচ্ছে না। আবার ভয়েড হলে রেজাল্টিং ট্রাস্ট হিসেবে সেটলার কাছে আসবে, তার আবার ট্যাক্স দিতে হবে। আলটিমেটলি তো তার নেক্সট অফ কিনের কাছেই যাইতেছে, হ্যাঁ টাকাটা তার কাছেই যাইতেছে। ওইটাই। কিন্তু যদি ওই টাকাটা ব্যাংকে রেখে দেয়, ট্রাস্টি ব্যবহার করে, তো রাষ্ট্র তো আর পাইলো না কিছু। এই জন্য রাষ্ট্রের হিংসা আর কি, যে রাষ্ট্র বলে যে পারপিচুইটি পিরিয়ড ক্রস করলে তোমারটা কিন্তু সিজ হয়ে যাবে। নিউ লটা তো অনেক সার্টেন যে 125 বছর একটা টাইম, 125, হ্যাঁ হ্যাঁ এটা আর কি। চ্যারিটেবলের ক্ষেত্রে যখন কিনা পারপাসটা ফেল করবে তখন হচ্ছে সাইকেল লক। আর হ্যাঁ সাদিয়া আরেকটা পয়েন্ট যেটা বলছে ওই যে যেটা আমি যেটা বলছি ওইটারই মানে লিগ্যাল টার্ম হচ্ছে ওয়েট এন্ড সি। তার মানে হচ্ছে যে যদি ওরকম ভাবে মানে এ পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স না বলে, তাহলে কোর্ট ওই যেটা দেখবে যে কোন অ্যানিমেলের জন্য করছে, তখন ওয়েট এন্ড সি যে এই অ্যানিমেলটা কি 21 বছরের বেশি বাঁচতে পারে কিনা। এখন অনেক সময় হতে পারে যে একটা ক্রোকোডাইলের জন্য করছে, কিন্তু ক্রোকোডাইলের বয়স হয়ে গেছে হচ্ছে 450 বছর বা 470 বছর, তাহলে এটা বাঁচবে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আর 20 বছর, তাহলে সেক্ষেত্রে তো এটা ভ্যালিড হতে পারে। কিন্তু ক্রোকোডাইলটা এখনো ইয়াং, তার মানে এটা আরো 450 বছর হবে, তখন তো এটা ভয়েড হয়ে যাবে। তো কোর্ট অনেক সময় এটা বলে দেয় যে ওই 21 বছর আপনারা অপেক্ষা করবেন, 21 বছর পরে এটা এই ফান্ডটা আপনারা মানে এই ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে, এটাও কোর্ট করতে। এটা হচ্ছে ওয়েট এন্ড সি প্রিন্সিপাল আর কি। আর পিরিয়ডটা কাউন্ট হবে হচ্ছে এ পারসনস লাইফ, মানে ওই পারসনের ডেথের পর থেকে, যে পারসনের নাম মেনশন করবে তারপর থেকে 21 বছর। বুঝতে পারছো সাদিয়া? আর কিছু কিছু ট্রাস্টের ক্ষেত্রে কোর্ট তো আর ওয়েট করবে না, যেরকম মেহজাবিন বললো যে মনুমেন্ট এন্ড গ্রেভ, এখানে তো ওয়েট করার কিছু নাই, এটা তো 21 বছর কন্টিনিউ হবেই, 21 বছরের বেশি। সেইং ফর দ্য মাসেস, এটা তো 21 বছরের বেশি কন্টিনিউ হবেই। তবে এই আদার পারপাসের ক্ষেত্রে কোর্ট হয়তো ওয়েট এন্ড সি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে পারে, যে আমরা দেখি যে এটা কতদিন বাঁচে। আচ্ছা, তাহলে এটা গেল একটা ইস্যু। এরপরে আমরা যদি দেখি এখানে লাইফ অফ এ পারসনটা শুরু হবে হচ্ছে আফটার দ্য পারসনস ডেথ। যতদিন সে জীবিত তখন তো তার লাইফ আছে, তাহলে তখন তার মৃত্যুর পর থেকে 21 বছর। না, ও জিজ্ঞেস করছে মেবি একদম স্টার্টিং থেকে নাকি হচ্ছে যখন ট্রাস্ট করা হবে। আই থিংক যখন করা হবে ওই টাইম থেকে যতদিন বাঁচে। হ্যাঁ ওই টাইম থেকে যতদিন বাঁচে। মানে এখন যদি সে বলে হচ্ছে যে সে তার মানে উইলের মধ্যে বলে দিয়ে যায় যে প্রিন্স চার্লসের মৃত্যুর পর থেকে, তার মানে এটা তো সেটলারের মৃত্যুর পর থেকে না, প্রিন্স চার্লসের মৃত্যুর পর থেকে 21 বছর।
এটা পরের কোশ্চেনটা কি তাহলে স্যার, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ট্রাস্ট ক্রিয়েটিং ইনস্ট্রুমেন্ট দ্যাট ইট টেকস এফেক্ট? যদি মানে তোমার নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট রিড এনলি এক্সেপশন অথবা রিড ইন এক্সেপশন স্যাটিসফাই করে এবং যদি পারপেচুইটি পিরিয়ড ব্রিচ না হয়, তাহলে যে পারপাসের জন্য ট্রাস্টটা করা হয়েছে ওই পারপাসের জন্য এক্সপেন্সেস করতে পারবে ট্রাস্টি, এবং ট্রাস্টি এক্সপেন্সেস করতে পারবে হচ্ছে এ পারসনস ডেথ, যখন একটা পার্সন মারা যাবে তারপর থেকে 21 বছর, আর যদি এটা পারপেচুইটি রুল ব্রিচ করে যায় তাহলে রেজাল্টিং ট্রাস্ট হবে। ট্রাস্ট তো কার্যকর হয়ে যাবে যদি আমরা দেখি যে উনি মেনশন করে দিয়ে গেছে পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স। জেনারেলি যখন একজন সলিসিটার বা একজন ব্যারিস্টার যখন ড্রাফট করবে উইলটা, হ্যাঁ, ওই সলিসিটার বা ব্যারিস্টার তো অবশ্যই মানে ট্রাস্ট ল সম্পর্কে জানবে, আর উনি যদি দেখে যে পারপাসটা হচ্ছে নন চ্যারিটেবল, তাহলে তো উনি অবশ্যই মেনশন করবে হচ্ছে যে এটা সেটলারকে বলবে যে আপনি কার লাইফ অ্যাড করতে চান, কার লাইফের সাথে 21 বছর অ্যাড করতে চান। বাচ্চার লাইফ অ্যাড করে দিলে এটা বেশি তাহলে ওইটা সেফ না। আর যদি উনি কিছু না বলে, ওই লয়ার যদি ধরো যে এটা না জানে যে এটা পারপেচুইটি পিরিয়ডের ব্যাপার আছে, তখন আমরা দেখবো যে ইজ ইট লাইকলি টু ক্রস 21 ইয়ার্স, মানে ওয়েট এন্ড সি রুল তখন অ্যাপ্লাই হবে। আচ্ছা, তাহলে এখন এখানে একটা প্রশ্ন করতে হচ্ছে যে 50,000 pounds to be used for education of the children of my caretaker. আচ্ছা, তাহলে এই ধরনের কোশ্চেন নাকি বেশি আসতেছে, জি স্যার। বলতেছে হচ্ছে যে স্যার 23 এর জোন বিতে মেবি এই টাইপের একটা কোশ্চেন আছে। আচ্ছা, এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে এটার অ্যানসারের স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি, এখন কোনো সমস্যা নাই, এটার অ্যানসারের স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন আসলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ইজ ইট এ ট্রাস্ট ফর এ পারসন অর পারপাস। এখানে আর্গুমেন্ট করতে হবে যে এখানে ট্রাস্টটা হয়ে গেছে হচ্ছে চিলড্রেনের জন্য না, চিলড্রেনের এডুকেশনের জন্য। তাহলে এই ট্রাস্টটা হচ্ছে একটা পারপাস ট্রাস্ট, তাহলে এটা হচ্ছে একটা পারপাস। তাহলে যদি বলতো 50,000 পাউন্ড ফর মাই চিলড্রেন, তাহলে এটা হয়ে যেত হচ্ছে কি ট্রাস্ট ফর পারসন। তখন আমরা দেখতাম সার্টেনিটি অফ ইন্টেনশন আছে কিনা, সাবজেক্ট ম্যাটার সার্টেন কিনা, বেনিফিশিয়ারি সার্টেন কিনা, আমরা বলে দিতাম এটা পার্সনের জন্য একটা ভ্যালিড ট্রাস্ট হবে। আর চিলড্রেনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে বললে ফিক্সড ট্রাস্ট হবে, অ্যাকর্ডিং টু ডিসক্রিশন বললে এটা হবে ডিসক্রিশনারি ট্রাস্ট। এখন এটা তো ভেজালে পড়ে গেছে, এটা তো হয়ে গেছে হচ্ছে ট্রাস্ট ফর পারপাস। তাহলে আর্গুমেন্ট করার পর বলবা যে কনক্লুড করবা যে এটা হচ্ছে ট্রাস্ট ফর পারপাস। এটা হলো প্রথম ধাপ, ট্রাস্ট ফর পারপাস। তারপরে ট্রাস্ট ফর পারপাস বলার পরে তারপরে বলতে হবে যে এটা কি চ্যারিটেবল নাকি না নন চ্যারিটেবল পারপাস, চ্যারিটেবল অর নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। এক্সামিনার তো বলেই দিছে যে এসিউম ইট ইজ নট এ চ্যারিটেবল পারপাস, এটা হবে কি নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। তো সামটাইমস এটা থাকে না যে চ্যারিটেবল হিসেবে কনসিডার, তখন তুমি বলবা যে শুধু যদি বাচ্চাদের জন্য করে এটা তো চ্যারিটেবল হবে না, পাবলিক বেনিফিট স্যাটিসফাই হবে না। হ্যাঁ, বেনিফিট হওয়ার জন্য এমন ব্যক্তি হতে হবে যার সাথে সেটলারের পার্সোনাল আছে। তাহলে নন চ্যারিটেবল জেনারেল রুল, কেসের নাম দিতে হবে রিঅ্যাস্টোর, হ্যাঁ, রিঅ্যান্ড রেকর্ড, যে কয়েকটা কেস তুমি পারো জেনারেল রুল দিবা। তারপরে 3 নম্বরে বলতে হবে why NCPT fails, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট কেন ফেল করে, 4টা রিজন। নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ফেল করে হচ্ছে 4টা কারণে, যে এখানে বেনিফিশিয়ারি আনসার্টেন, এনফোর্স থাকে না, ট্রাস্টি মানে তোমার ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতে পারে,
তারপরে কিভাবে ট্রাস্টি কাজটা করবে সেটা সে বুঝতে পারবে না, এই জন্য ট্রাস্ট গুলা ফেল করে। তারপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এখানে এক্সেপশন। এক্সেপশন হচ্ছে রিস অ্যান্ডারসনস ট্রাস্ট। রিস অ্যান্ডারসনস ট্রাস্ট, রি এনরিউ, তারপরে হচ্ছে রি অসোবা। তাহলে বলতে হবে যে যে এক্সেপশনটা আছে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের ক্ষেত্রে, যে একটা ট্রাস্ট যদি তৈরি করা হয় হচ্ছে ফর এ পারসন, চিলড্রেন, কিন্তু লিমিটেড ফর এ পারপাস, মানে এই চিলড্রেনের সব কাজের জন্য না, তাদের কাপড় চোপড় কেনার জন্য না, ফার্নিচার কেনার জন্য না, তাদের ঘোরাঘুরি করার জন্য না, শুধু তাদের এডুকেশনের জন্য। একটা ট্রাস্ট যদি তৈরি করা হয় হচ্ছে ফর এ পারসন বাট লিমিটেড ফর এ পারপাস, যে 20,000 পাউন্ড ফর মাই grandson but for his eye treatment, clear? তাহলে এটা হচ্ছে ট্রাস্ট ফর এ পারসন লিমিটেড তোমার বাই এ পারপাস। তাহলে এখানে আমাদের তখন এই লটা আমরা লিখে দিব এবং কোশ্চেনে অ্যাপ্লাই করব যে এটা একটা এক্সেপশন এবং এটার ফ্যাক্টটা কি আছে, এটা আবার আমরা এখানের মধ্যে এই জায়গাটা লেখা লাগবে না, এটা হচ্ছে একটা এক্সাম্পল। লটা এখানে লেখা আছে, তারপর রিস অ্যান্ডারসনের এক্সাম্পল, এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়েছে, রি অ্যাবট, রি এনরিউ, রি অসোবা, এবং দেন এটা লেখার পরে অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, এই প্রিন্সিপাল গুলো লেখার পর অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন হয়ে গেল না অ্যান্সার প্যাটার্নটা? তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর এটা কি ট্রাস্ট ফর এ পারসন নাকি পারপাস, তারপর আর্গুমেন্ট করবা যে এটা তো একটা ট্রাস্ট ফর পারপাস, তারপর এটা কি চ্যারিটেবল নাকি নন চ্যারিটেবল, তারপরে হচ্ছে কেন এটা ফেল করে, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট কেন ফেল করে, এগুলা এখানে দেওয়া আছে। যে অবজেকশন গুলা কি কি, এখানে 4টা অবজেকশন দেওয়া আছে, ছোট ছোট করে লিখবা, ডিপেন্ড করবে যে তোমার টাইম কতটুকু তুমি পাও। হ্যাঁ, এই 4টা হচ্ছে গিয়ে রিজন যে কেন এটা ফেল করে, বাট অন্যান্য এক্সেপশন এখানে লেখা যাবে না। এখানে রিড ইন এক্সেপশন, রিড এনলি, ওগুলো কিন্তু আনা যাবে না, এটার জন্য আলাদা একটা এক্সেপশন আছেই। ট্রাস্ট ফর এ পারসন লিমিটেড বাই এ পারপাস, এটার জন্য দেয়ার ইজ এন এক্সেপশন। ক্লিয়ার? এটা হবে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই ধরনের ট্রাস্টকে বলা হয় হচ্ছে, এই ট্রাস্টের নাম দেওয়াই আছে, হোয়াট টাইপ, এটা তো বলাই আছে যে এই ধরনের ট্রাস্ট না এটা পারপাস ট্রাস্ট না এটা পার্সনের ট্রাস্ট, এটা হচ্ছে মিক্সড। এ ট্রাস্ট ফর এ পার্সন বাট লিমিটেড বাই এ পারপাস, এই একটা তোমার এক্সেপশন জাজেসরা ক্রিয়েট করেছে। এখন এখানে কিছু এক্সট্রা পয়েন্ট আছে যে তাদের এডুকেশনটা যদি শেষ হয়ে যেয়ে থাকে তাহলে কি হবে, রেজাল্টিং ট্রাস্ট হবে। কি কয়েকটা কেসে বলছে হ্যাঁ, এডুকেশন যদি শেষ হয়ে থাকে 50,000 পাউন্ড থেকে যে লেফট ওভার থাকবে সেটা রেজাল্টিং ট্রাস্ট হবে। আর কয়েকটা কেসে বলছে যে না, 50,000 পাউন্ডের মধ্যে যদি তাদের 43,000 পাউন্ড এডুকেশনে কমপ্লিট হয়ে যায় তাহলে 7,000 পাউন্ড এই চিলড্রেনদেরকেই দিয়ে দেওয়া হবে। দুইটা থিওরি আছে, ওই দুইটা থিওরি তুমি লিখে দিবে, ওটা ওখানেই লেখা আছে। আর এডুকেশনের জন্য কিন্তু অনেক সময় টাকা থেকে যেতে পারে, ওরকম হতে পারে না যে টাকা মানে থেকে গেল কিছু সারপ্লাস। তাহলে সারপ্লাসের ক্ষেত্রে কয়েকটা কেসে বলছে যেহেতু এটা একটা ট্রাস্ট ফর এ পারসন লিমিটেড বাই এ পারপাস, যদি কোনো টাকা অতিরিক্ত থেকে থাকে ওই টাকাটা রেজাল্টিং ট্রাস্ট হওয়া উচিত, সেটার কাছে আবার ব্যাক করে চলে যাবে। আর কয়েকটা কেসে বলছে যে না, এই 7,000 পাউন্ড যেটা অতিরিক্ত থেকে যাবে এটা বেনিফিশিয়ারিদেরকে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? কিন্তু এখানে দুইটা অ্যাপ্রোচই মেনশন করে দিতে হবে। বুঝে গেল তো নাকি? তারপর সেকেন্ড প্রশ্নে আমরা আসি। তাহলে একটা প্রশ্ন আমরা এখানে হ্যান্ডেল করলাম, liability for knowing receipt of trust property and liability for dishonest assistance are ways in which stranger may be liable
for beneficiaries of trust consequent on breach of trust. That however is as far as the similarity goes. এটা আসছে হচ্ছে যে থার্ড পার্টি লায়াবিলিটি। থার্ড পার্টিকে তিন ভাবে লায়াবল করা যায়, বাট থার্ড পার্টি লায়াবিলিটিটা এটা হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি, মানে আমাদের যে বেনিফিশিয়ারি সে পার্সোনালি কিছু থার্ড পার্টিকে সে লায়াবল করতে পারে। বেনিফিশিয়ারি কিছু থার্ড পার্টিকে পার্সোনালি লায়াবল করতে পারে। ওই থার্ড পার্টি হতে পারে হচ্ছে গিয়ে তিন ধরনের। একজন ব্যক্তি যে ট্রাস্টি না হয়েও ট্রাস্টির রোলটা প্লে করবে, যেমন আমরা ধরে নিচ্ছি এক্স প্লেইং দ্য রোল অফ ট্রাস্টি, সেও কিন্তু থার্ড পার্টি, পিস অন টট। এটা হতে পারে ওয়াই যে টি কে অ্যাসিস্ট করলো, তাকে বলা হয় কি ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট। আরেকটা হচ্ছে জেড যে অ্যাসিস্ট করলো না কিন্তু সে জেনে শুনে ট্রাস্ট প্রপার্টি রিসিভ করলো, নোয়িং রিসিভ। এই যে তিনটার মধ্যে আমাদের এক্সামিনার এই একটা এসে কোশ্চেন দেয় সাধারণত এই দুইটার উপরে, যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট এটার জন্য কখন লায়াবল করা হয়, এটার জন্য এলিমেন্টস গুলা কি কি, আবার নোয়িং রিসিপ্টের আন্ডারে কখন লায়াবল করা হয়, এটার জন্য এলিমেন্টস গুলা কি কি। ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে একটা ব্রিচ অফ ট্রাস্ট থাকতে হবে, তারপরে হচ্ছে তাকে অ্যাক্টের মাধ্যমে অ্যাসিস্ট করতে হবে ট্রাস্টিকে। ডিসঅনেস্টির টেস্টটা কি সাবজেক্টিভ হবে না অবজেক্টিভ হবে, এই নিয়ে অনেকগুলো একাডেমিক ওপিনিয়ন আছে। আর নোয়িং রিসিপ্টের ক্ষেত্রে তাকে ট্রাস্ট প্রপার্টি রিসিভ করতে হবে, এখানে চারটা শর্ত আছে, ঠিক আছে, এগুলো আমরা দেখেছিলাম। এটা এই দুইটার উপরে আসছে এই কোশ্চেনটা, নোয়িং রিসিপ্ট এবং ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে আরেকটা প্রশ্ন যেটা আমাদের দেওয়া হয়েছে, যে কনসিডার দ্য ফলোইং প্রভিশন অফ দ্য উইল অফ হুয়া হু ডাইড দিস মান্থ। তাহলে হুয়া মারা গেছে হচ্ছে মে মাসে। 20,000 pounds to the National Association for Science Education. তাহলে 20,000 pounds, না মোবাইল, 20,000 pounds to the National Association for Science Education. National Association for Science Education. This was an unincorporated charity. Because it is an unincorporated charity that existed when Hua executed the will. তার মানে এটা ছিল, হ্যাঁ, but by the time of his death, যখন সে মারা গেছে, it has been disbanded. তার মানে এটা হচ্ছে গিয়ে সাবসিকুয়েন্ট ফেলিওর, কেন যখন উইলটা করছিল তখন কিন্তু ওই অর্গানাইজেশনটা ছিল। Another charity, the Group of Scientific Learning, had taken over the premises and were now operating from there. But when National Association for Science Education was dissolved, its assets had been transferred lawfully by its trustee to the National Association for Care of the Elderly. তাহলে ট্রাস্টিরা যেটা করছে সেটা হচ্ছে যে মানে another charity, the Group of Scientific Learning, had taken over the premises and were now operating from there. এবং প্রথমটা কিন্তু এডুকেশনের সাথেই কানেক্টেড, পরেরটাও এডুকেশনের সাথে কানেক্টেড, অ্যাডভান্স এডুকেশন। But when the National Association for Science Education was dissolved, its assets had been transferred lawfully by its trustees to the National Association for Care of the Elderly. আরেকটা পারপাসে চলে গেছে। তাহলে এখানে সাইপ্রিটা ঠিকমতো অ্যাপ্লাই করা হয়েছে কিনা, was সাইপ্রি correctly applied? হাইব্রিড স্যার মোটিভটা তো
হচ্ছে as near as possible, তাহলে এডুকেশন হলে এডুকেশন পারপাসে যাবে, ইট ডাজন্ট ম্যাটার মানে সায়েন্টিফিক এডুকেশন, শুধু তো এডুকেশন না। হ্যাঁ, তাহলে ওটা তো সায়েন্টিফিক, এটা ছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সায়েন্টিফিক এডুকেশন, মানে এটা ন্যাশনালি। আর পরেরটাও কিন্তু গ্রুপ অফ সায়েন্টিফিক লার্নিং, এবং তারাই কিন্তু প্রিমিসেসটা কিনে নিয়েছে, টেক ওভার করছে। আর তাহলে যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের এখানে হচ্ছে হেলথ রিলেটেড, হ্যাঁ না, সেকেন্ডটা হচ্ছে হেলথ রিলেটেড না, সেকেন্ডটা হচ্ছে যে সেকশন 3 সাবসেকশন 2 জে, দোজ হু আর ইন নিড অফ এজ ও ইল হেলথ, ওই যে এটা আছে না একটা, ওদের জন্য কিন্তু। তাহলে আমরা এখানে এই অ্যানসারটা করতে গেলে আমরা প্রথমে দিব হচ্ছে একটা ছোট ইন্ট্রোডাকশন দিব আমরা। ইন্ট্রোডাকশন দিয়ে প্রথমে আমরা এস্টাবলিশ করব যে এটা যে একটা চ্যারিটেবল ট্রাস্ট। হ্যাঁ, চ্যারিটেবল ট্রাস্টের যে আমাদের 3টা রিকোয়ারমেন্ট আছে, আমরা এ বি সি 3টা আমরা ছোট করে লিখবো, একদম খুবই ছোট করে, যে এখানে পারপাসটা চ্যারিটেবল এডুকেশন, 1 লাইন বা 2 লাইন। চ্যারিটি, এখানে কিন্তু চ্যারিটি নিয়ে মূল আলোচনা না। তারপরে বলতে হবে পাবলিক বেনিফিট এবং হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল, একদম ছোট করে লিখতে হবে। তারপরে বলতে হবে যে আমরা কোশ্চেনে দেখতেছি যে মূল ট্রাস্টটা ফেল করেছে, যে দ্য অরিজিনাল অর্গানাইজেশন স্টপ, মানে দ্য অরিজিনাল অর্গানাইজেশন তোমার এই ডাজ নট এক্সিস্ট, দ্য অরিজিনাল অর্গানাইজেশন ডাজ নট এক্সিস্ট, এটার এক্সিস্ট করতেছে না। এটা যদি এক্সিস্ট না করে তাহলে কি হবে? এখানে কি রেজাল্টিং ট্রাস্ট হবে নাকি না সাইপ্রি হবে? রেজাল্টিং ট্রাস্ট অর সাইপ্রি। তখন আমরা বলবো যে যদি আমরা দেখাতে পারি জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন, তাহলে হবে হচ্ছে সাইপ্রি, ঠিক না? আর যদি আমরা জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন না দেখাতে পারি, তার আগে স্যার ইনিশিয়াল ফেলিওর আর সাবসিকুয়েন্ট ফেলিওর আলোচনা করতে হবে। হ্যাঁ এটাও করতে পারেন, বা আপনি এটা জেনারেল ইন্টেনশনটা বলতে পারবো না। হ্যাঁ কোনো সমস্যা নাই, তাহলে স্পেসিফিক। ইনিশিয়াল ফেলিওরেরই তো দুইটা পার্ট, আচ্ছা। জেনারেল ইনিশিয়াল, হ্যাঁ মানে 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 কি জানি বলে, রেজাল্টিং ট্রাস্ট হবে যদি স্পেসিফিক চ্যারিটেবল ইন্টেনশন থাকে, আর যদি জেনারেল থাকে তাহলে এটা হবে এটা। তারপরে আপনি বলতে পারেন যে দুইটাই তো স্যার ইনিশিয়াল ফেলিওরের ক্ষেত্রে, সাবসিকুয়েন্ট ফেলিওরের ক্ষেত্রে তো অনলি রেজাল্টিং। হ্যাঁ, আর সাবসিকুয়েন্ট ফেলিওরের ক্ষেত্রে মানে ধরে নেওয়া হয় যে ওনার জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ছিল, ধরে নেওয়া হয় আর কি এটা। ইনিশিয়াল ফেলিওর যদি বলি তাহলে কি সাইপ্রি ডিটেইলস আলোচনা করব। তাহলে এখন সাবসিকুয়েন্ট ফেলিওর, তাহলে আমাদের এখানে কোনটা হবে? এখানে যদি সাবসিকুয়েন্ট ফেলিওর হয় তাহলে তো জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ধরেই নেওয়া হবে, রেজিউম করে নেওয়া হবে, তাহলে তো এখানের মধ্যে সাইপ্রি অ্যাপ্লাই হবে। তাহলে অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল তো এলডারলিটা হচ্ছে না, অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল তো ওই অর্গানাইজেশনটা ছিল। এখানে যে কেসেস গুলো আছে সম্ভবত ওই যে রিফেরাকার একটা কেস আছে, যে সিমিলার অর্গানাইজেশন যদি থাকে ওই অর্গানাইজেশনে টাকাটা ডোনেট করতে হবে। তো এখানে কনফিউশনটা হচ্ছে যে ওই অর্গানাইজেশনটাকে দিতে চাইছে নাকি হচ্ছে এডুকেশন পারপাসে। যদি অর্গানাইজেশনটাকে দিতে চায় তাহলে হচ্ছে যারা কিনা ওইখানে আসছে মানে এলএমবিদের টিকে করছে ওদের চাই, আর যদি তার পারপাসটা এটা ছিল ফর দ্য এডুকেশন তাহলে হচ্ছে এডুকেশন পারপাসে যাবে। পরেরটা তো এডুকেশন। এটাও তুমি ভালো কথা বলছো, যে এখানে একটা বিশাল হচ্ছে যে মানে আমাদের এটা কি পারপাসের জন্য ছিল কিনা, মানে সায়েন্টিফিক এডুকেশন, এটাই কি আমার জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ছিল কিনা। কারণ পরেরটা যেটা অর্গানাইজেশন সেটা তো হচ্ছে যে ওই যে ন্যাশনাল, না এটা তো একটা আলাদাই অর্গানাইজেশন, আলাদা, ওটার সাথে এটা কোনো কারণ হ্যাঁ, যেটা হচ্ছে সেকেন্ডটাই যে এই যে সায়েন্টিফিক লার্নিং। স্যার এখানে কি আনইনকর্পোরেট অ্যাসোসিয়েশন নিয়ে কি আলোচনা? না না ওটা তো প্রাসঙ্গিক না এখানে বেশি একটা, এখানে কনফিউশন অ্যারাইজ করার জন্য এটা দিছি। হ্যাঁ আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন এখানে প্রাসঙ্গিক, মানে ওরকম প্রাসঙ্গিক কিছু না আর কি। এখানে মেইন আলোচনাটা হচ্ছে গিয়ে সাইপ্রি সংক্রান্ত, একটা চ্যারিটেবল অর্গানাইজেশন যদি
ইয়ে করে। বুঝে গেছে জিনিসটা? এক্সামিনার যদি এটা লিখতো তখন কখন বুঝবেন আনএনকোরেড অ্যাসোসিয়েশন যে এই অ্যাসোসিয়েশনটা বন্ধ হয়ে গেছে, তাদের একটা ফান্ড আছে ৮০,০০০ পাউন্ডের, এই টাকাটার কি হবে? হ্যাঁ, তখন হচ্ছে কিভাবে তারা হোল্ড করতো আর তখন এটা কিভাবে ডিস্ট্রিবিউশন। এখানে তো সাইপ্রির ভুল প্রয়োগ হয়েছে, টাকাটা তারা ওই ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সায়েন্টিফিক এডুকেশন বন্ধ হওয়ার পর মানে মানে গ্রুপ ফর সায়েন্টিফিক লার্নিং তাদেরকে না দিয়ে এল্ডারলি পিপলের জন্য দিয়ে দিছে এখানে। তাহলে পারা যাবে না? তাহলে এটা নিয়ে একটা কোশ্চেন ছিল যে সামটাইমস এরকম হয় যে যেখানে কিনা ট্রাস্টি দিতে বলছে ওটা হচ্ছে এভিডেন্সিয়ালি আনসার্টেন, তখন কি সাইপ্রি আসবে? মানে সাইপ্রি কি আসবে শুধুমাত্র ফেল করলে এই ট্রাস্টটা, নাকি এভিডেন্সিয়াল আনসার্টেনিটির ক্ষেত্রেও সাইপ্রি অ্যাপ্লাই হবে? এরকম একটা কোশ্চেন ছিল যে প্রিজার্ভেশন অফ মনুমেন্টস, বাট কোন টাইপের মনুমেন্ট এটা তো ক্লিয়ার না, তখন এই ক্ষেত্রে প্রিজার্ভেশন অফ মনুমেন্টস মানে মানে মনুমেন্টস তো হবে না কখনোই চ্যারিটেবল, গ্রেভ হইতে পারে, মানে কবরস্থান হতে পারে, গ্রেভিয়ার্ড হতে পারে। স্যার যে হিস্ট্রিক্যাল আর্ট ওটা তো আছে ওই ওই ক্যাটাগরির বিল্ডিং যদি হয়, হিস্টোরিক্যাল বিল্ডিং যদি হয়, হিস্টোরিক্যাল মনুমেন্ট ছিল তাহলে তো ওই ক্যাটাগরিতে পড়তেছে যে প্রিজার্ভেশন অফ হিস্টোরিক্যাল আর্টস এই ক্যাটাগরি। হ্যাঁ, কিন্তু এটা আনসার্টেন যে which টাইপ অফ মনুমেন্ট, তো তখন কি সাইপ্রি অ্যাপ্লাই করা যাবে যদি এটা এভিডেন্সিয়ালি আনসার্টেন থাকে? না, করা যাবে, কারণ মনুমেন্ট যেহেতু বলছে যে কোনো এলাকার হতে পারে, এটা সাইপ্রি অ্যাপ্লাই করা যাবে, সমস্যা তো নাই। চ্যারিটেবল ট্রাস্টে তো এটা তো পারপাস তো কখনোই ইয়ে হবে না। পারপাসের ক্ষেত্রে তো সার্টেনটি লাগে না, শোনা, পারপাসের ক্ষেত্রে তো মনুমেন্টের ইয়েটা এখানে ইম্পর্টেন্ট। মেইনলি কোড ট্রাই করবে যাতে ফেল না করে। হ্যাঁ, কারণ যে কোনো একটা হিস্টোরিক্যাল বিল্ডিং যদি বলে যে হিস্টোরিক্যাল বিল্ডিং মেরামত করার জন্য আমি ৯০,০০০ পাউন্ড দিয়ে গেলাম, এখন উনি স্পেসিফিক করে নাই, তাহলে যে কোনো হিস্টোরিক্যাল বিল্ডিং তখন সাইপ্রি অ্যাপ্লাই করবে। রেজাল্টিং ট্রাস্ট হতে তো যদি আমি বলতাম যে এই হিস্টোরিক্যাল বিল্ডিং ভূমিকম্পে এটা ধসে গেছে, রেজাল্টিং ট্রাস্ট হতে তো যদি স্পেসিফিক বিল্ডিং বলতাম এটা চলে আসতো। তাহলে এটা গেল সাইপ্রি। সাইপ্রি রিলেটেড একটা প্যারাগ্রাফ লিখে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা চ্যারিটেবল ট্রাস্টে লাগেই। এটা হলো একটা প্যারাগ্রাফ হচ্ছে ফর ইনিশিয়াল ফেলিওর, একটা হচ্ছে ফর সাবসিকুয়েন্ট ফেলিওর। ভালো করে লিখে রাখলে তখন পরীক্ষায় এটা কমন পড়বে। আচ্ছা, তাহলে আমরা 3টা সমস্যার সমাধান হইলো, এখন আমাদের 4 নাম্বার সমস্যার সমাধান দেখি আমরা পারি কিনা। ফোর্থ প্রবলেম, যেটা আমাদের মেসেঞ্জার গ্রুপে আসছে, যে এন্টি ড্রাইভিং ক্যাম্পেইন ইজ অ্যান আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, non-charitable association funded in 1990 by 3 environmentalists, Jeremy, Richard and Clark. তাহলে এরা তো সাংঘাতিক ব্যাপার, ড্রাইভিং না করলে এরা তো গরুর গাড়ি দিয়ে চড়বে মনে হয়। তারা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করছে যেটা তারা নাম দিছে হচ্ছে এডিসি, আরেকটু হলে এইডস হয়ে যেত, আই যোগ হলেই হতো, তাদের সাথে ইমরান যোগ করলেই তোমার এইডস হয়ে যেত। এটা যাই হোক, তোমার এন্টি ড্রাইভ ক্যাম্পেইন unincorporated association, unincorporated association, এটাতে আছে হচ্ছে 3 জন মেম্বার, একজনের নাম হচ্ছে জেরেমি, একজনের নাম হচ্ছে রিচার্ড আর আরেকজনের নাম হচ্ছে ক্লার্ক। কোন ইয়ারের কোশ্চেন স্যার, এটা কি বলছেন? এটা তো না, এটা এক্সামিনার্স রিপোর্ট সহ দিছে, তার মানে ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিংয়েরই প্রশ্ন। আচ্ছা, তাহলে নন চ্যারিটেবল অ্যাসোসিয়েশন, এক্সামিনার বলেও দিচ্ছে যে এটা নন চ্যারিটেবল অ্যাসোসিয়েশন। Its object is to promote environmental awareness by encouraging cycling rather than driving.
standard members of the ADC pay an annual subscription of £50 in return for a newsletter and the ability to vote about various ADC campaigns. যে কোনো যারাই জয়েন করে এই গ্রুপে তাদেরকে £50 করে দিতে হয়। £50 করে তাদেরকে দিতে হয় হলো ইয়ারলি। আর এটার জন্য তারা একটা নিউজলেটার পায়, এডিসি কি কি কাজ করতেছে, কি কি ক্যাম্পেইন করতেছে, এবং তারা ভোট দিতে পারে। আর যারা লাইফ মেম্বার্স একবারে যদি টাকা দেয় তারা দেয় হচ্ছে 1500 করে। এটা দিলে সারা জীবনের জন্য মেম্বার হতে পারে। ইন রিটার্ন ফর দ্য সেম মেম্বারশিপ বেনিফিট অ্যাজ স্ট্যান্ডার্ড মেম্বার্স বাট ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস। তাহলে মাসে বছরে বছরে দিতে গেলে £50 দিতে হবে, আর একবারে দিয়ে দিলে £1500 দিলে এই গ্রুপের মেম্বার হতে পারবে। এইখানে আমি £50 এটাতে মেম্বার না হয়ে আমি £110 দিলে তো লিঙ্কন সিনেরই মেম্বারশিপ পেয়ে যাই। আলাদা ভাবে সে এগুলো গ্রুপের মেম্বার কেন হবে? তো আমরা যদি এখানে দেখি যে জুনিয়র মেম্বার্স কোয়ালিফাই ফর নন ভোটিং মেম্বারশিপ ইন ওয়ান অফ দেয়ার প্যারেন্টস বিকামস এ স্ট্যান্ডার্ড মেম্বার। আর জুনিয়র মেম্বার যারা মানে হচ্ছে কি বাচ্চা কাচ্চারা যারা, তারা মেম্বার হতে পারবে কোয়ালিফাই ফর নন মেম্বার্স ভোটিং, ভোট দেওয়া লাগবে না, যদি তাদের কোনো একজন মানে বাবা অথবা মা যদি হয় মেম্বার হয়। তাহলে বাচ্চারা মেম্বার হতে পারবে, তাহলে তারা নিউজলেটার পাবে, কিন্তু তারা ভোট দিতে পারবে না আর কি। এডিসি হ্যাজ 2 সাবস্টেন্সিয়াল অ্যাসেটস। হ্যাঁ, তাহলে তাদের সম্পত্তি আছে, দুইটা প্রপার্টি তাদের আছে। একটা প্রপার্টি হচ্ছে ফার্স্ট হচ্ছে রেজিস্টার্ড ফ্রি হোল্ড, মানে একটা রেজিস্টার্ড ল্যান্ড আছে, গিফটেড টু এডিসি বাই ক্লার্ক। ক্লার্ক নিজেই এই জমিটা এদেরকে দিছে, বাট উইথ দ্য টাইটেল স্টিল ইন ক্লার্কসেস নেই, তার নামেই এটা এখনো জমিটা আছে, কিন্তু সে বলছে আমি এডিসি কে দিয়ে দিছি। এডিসি কে দেওয়া তো ঝামেলার বিষয়। এডিসি কে কেমনে দিবে? এটা তো আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, কোম্পানি তো না। কোম্পানি হলে কোম্পানির নামে কিন্তু দেওয়া যায় জিনিসটা। So that ADC would have headquarter. Second, তাদের আরেকটা সম্পত্তি আছে, £50,000 in a bank account operated by Jeremy and Richard on behalf of ADC. £50,000 এই দুজন খেয়াল রাখে। তাহলে তাদের একটা ল্যান্ড আছে আর হচ্ছে £50,000 আছে। Of this 50,000, 20,000 was the income from membership subscription, আর হচ্ছে 25,000 gift from Orion। এই 50,000 মধ্যে ওরিয়ন দিছে হচ্ছে 25,000, আর 20,000 আসছে মেম্বারদের কাছ থেকে, এই হলো 45,000 from general purposes of ADC after a lottery win, and 5,000 যেটা এটা হচ্ছে was profit from various funds, fundraising events, চাঁদা তুলছে। এই হচ্ছে তাদের 50,000 টাকা পুঁজি আছে, খারাপ না, একটা জমি আছে আর হচ্ছে এটা কিছু টাকা পয়সা আছে। The members of the ADC has just voted to disband the association and seek your advice as to what to do with the £50,000 and the freehold property. And এরা আসছে হচ্ছে গিয়ে ট্রাস্ট ল এক্সপার্ট হিসেবে তোমার কাছে, যে আমরা অ্যাসোসিয়েশনটা তো ফর্ম করছিলাম, এখন আমরা তো এটা ভেঙে ফেলতে চাচ্ছি। এখন আমরা এই £50,000 বা এইসব টাকা পয়সাগুলো নিয়ে এবং জমি জমা নিয়ে আমরা কি করব? Clark is arguing that the headquarters, now worth 1 million, belong to him. ক্লার্ক বলতে চাচ্ছে যে জমি তো আমারই জমি, আর এটার দাম এখন বেড়ে গেছে 1 মিলিয়ন, এটা তো আমার নামেই থাকবে, আমি তো ট্রান্সফার করিও নাই। তাহলে আমরা এই কোশ্চেনটা আমরা যদি অ্যান্সার করতে চাই, তাহলে আমাদের অ্যান্সার স্ট্রাকচারটা হবে হচ্ছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে ইন্ট্রোডাকশন। আমরা বলে দিব যে এটা কোশ্চেনটা হচ্ছে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন নিয়ে। তারপরে এখানে হচ্ছে দুইটা হচ্ছে মেইন ইস্যু, 2 issues, যে হাউ দে হোল্ড দ্য প্রপার্টি আর হোয়াট উইল হ্যাপেন টু দ্য £50,000 in the land when the association has been dissolved. তারপরে হচ্ছে ডিফাইন আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন প্লাস কেস।
পারবো না আমরা দিতে? যে লাইক মাইন্ডেড পিপলরা মিলে যদি একটা অর্গানাইজেশন ফর্ম করে তোমার একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করার জন্য, সেগুলোকে বলা হয় আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। কেসের নাম আমরা দিয়ে দিব, যে কনজারভেটিভ অফিস একটা কেস আছে, কনজারভেটিভ ইউনিয়ন অফিস সামথিং, ওই কেসটা আমরা মেনশন করে দিব। তারপরে আমরা ডিসকাস করব যে ফার্স্টলি আমাদের ডিসকাশনটা করতে হবে যে হাউ দিস অ্যাসোসিয়েশন উইল হোল্ড প্রপার্টি। Firstly, discuss how this association will hold property. তারা প্রপার্টিটা কিভাবে হোল্ড করবে। এখানে তোমার তিনটা যে অ্যাপ্রোচেস আছে, এই তিনটা অ্যাপ্রোচ আমরা ডিসকাস করব। মনে আছে না যে গিফট ফর এমপ্লয়িজ, মনে আছে যে একটা থিওরিতে বলতেছে যেটা এমপ্লয়ীদের জন্য কি হয়ে যাবে, গিফট হয়ে যাবে। তাহলে 50,000 টাকা এই অর্গানাইজেশনের বর্তমানে যারা যারা মেম্বার আছে তারা ভাগাভাগি করে নিয়ে নিবে, জমিটাও ভাগাভাগি করে নিয়ে নিবে। 2 নাম্বার হচ্ছে পারপাস ট্রাস্ট, যে এইটা তারা হোল্ড করবে হচ্ছে পারপাস ট্রাস্টের আন্ডারে। আর এটা হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। এই যে তিনটা অ্যাপ্রোচ, এই তিনটা অ্যাপ্রোচের বলতে হবে অ্যাডভান্টেজেস এবং ক্রিটিসিজমস। যদি আমরা ধরে নেই গিফট ফর এমপ্লয়িজ, তাহলে এই 50,000 পাউন্ডের তো প্রায় 25,000ই দিছে ওরিয়ন, হ্যাঁ, আর মেম্বাররা দিছে 20,000, আর 5,000 হচ্ছে গিয়ে প্রফিট। এই টাকাটা তো এই মানে তোমার এরা ভাগ ভাগ করে নিয়ে নিবে, এরা নিয়ে নিবে টাকাটা, জেরিমি এরা নিয়ে নিবে, এমপ্লয়িরা নিয়ে নিবে টাকাটা, তো লস। হ্যাঁ, ওরিয়নের জন্য ইনজাস্টিস হবে, মেম্বাররা যে ডোনেশন করলো তাদের জন্য ইনজাস্টিস হবে। পারপাসের জন্য ধরতে গেলে আমরা বলবো যে যদি চ্যারিটেবল পারপাস হইতো তাহলে এটা ভ্যালিড হতো। নন চ্যারিটেবল যেহেতু পারপাস, এটা তো ভয়েড হয়ে যাবে আনলেস এটা রিডিন অথবা রিডেনলি এক্সেপশনে পড়ে। আমাদের এটা তো কোনো এক্সেপশনে পড়তেছে না, না স্পেসিফিক অ্যানিমাল এক্সেপশন, না হচ্ছে গিয়ে মনুমেন্ট গ্রেভ, না সেইং ফর দ্য মাসেস, না রিডেনলি এক্সেপশন আসবে যে কেউ এটাকে এনফোর্স করতে পারবে। কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিটা এখানে বেস্ট অ্যাপ্রোচ হবে, যে এই টাকাটা তারা হোল্ড করবে অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন, অ্যাকর্ডিং টু দ্য মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের যে প্রতিটা সংগঠনের তো একটা সংবিধান থাকে, তোমার ইয়ে থাকে, কনস্টিটিউশন থাকে, ওইটা অনুযায়ী চলবে। যেমন ধরো যে শেখ জামাল ক্রিকেট একাডেমি, হ্যাঁ, তাদেরও কিন্তু একটা সংগঠনের একটা ডকুমেন্ট থাকে যে এই শেখ জামাল মাঠে সদস্য কারা হবে, সদস্য ফি কত হবে, কি কি খেলা হবে, হ্যাঁ, এগুলো কিন্তু সব অর্গানাইজেশনের কি থাকে, একটা তোমার সাংগঠনিক ডকুমেন্ট থাকে, একটা অর্গানাইজেশনাল ইয়ে থাকে ডকুমেন্ট। ওই ডকুমেন্ট অনুযায়ী তারা প্রপার্টিটা হোল্ড করবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে ওই কন্ট্রাক্ট অনুযায়ী তারা প্রপার্টিটা হোল্ড করবে এবং এই অর্গানাইজেশনের পারপাসটা তারা ফুলফিল করবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি, এটা বেস্ট অ্যাপ্রোচ। তারপরে বলতে হবে হচ্ছে যে what will happen to the fund, what will happen after dissolution. রিজলিউশনের পরে কি হবে? রিজলিউশনের পরে যেটা হবে সেটা হচ্ছে যে যেভাবে তারা প্রপার্টি হোল্ড করত সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এটা যদি হয় হচ্ছে গিফট ফর এমপ্লয়ি, তাহলে এমপ্লয়িরা গিফট হিসেবে নিয়ে নিবে। আবার যদি পারপাসের জন্য হোল্ড করে তাহলে নন চ্যারিটেবল পারপাস হলে রেজাল্টিং ট্রাস্ট হবে। আর যদি কন্ট্রাক্ট থিওরি অনুযায়ী হোল্ড করে তাহলে অর্গানাইজেশনের যে এগ্রিমেন্ট এই অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে যেভাবে প্রপার্টিটা হোল্ড করেছিল ঠিক সেভাবে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন হবে। তারপরে এখানে বলতে হবে যে some wrongly decided cases, reprinters কেসটাতে বলতেছে যে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন ফেল করলে সবসময় রেজাল্টিং ট্রাস্ট হবে।
তার মানে ওরিয়ন যে টাকা দিছিল এটা ওরিয়নের কাছে ব্যাক করে যাবে, মেম্বাররা যে 20,000 পাউন্ড দিছিল মেম্বারদের কাছে ব্যাক করে যাবে। হ্যাঁ, আর প্রফিটের টাকা তো ব্যাক করে যাওয়ার, প্রফিটের টাকাটা শুধু থাকবে জেরেমি, তোমার রিচার্ড এবং এদের কাছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হচ্ছে সবসময় হবে রেজাল্টিং ট্রাস্ট। কিন্তু এটা তো রংলি ডিসাইডেড এই জন্য যে আসলে তো অ্যাপ্রোচটা হবে যেভাবে তারা প্রপার্টিটা হোল্ড করেছিল, আর অর্গানাইজেশন বন্ধ হলে প্রপার্টিটা ওইভাবে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে কারেন্ট কেসেস গুলা কি কি, হ্যাঁ কারেন্ট কেসেস গুলা কি কি সেগুলো আলোচনা করতে হবে। তাহলে কারেন্ট কেসেস গুলাতে বলতেছে যে আমাদের কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিটা যেহেতু বেস্ট অ্যাপ্রোচ, তাহলে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন হবে যেভাবে তাদের ওই ডকুমেন্টে লেখা আছে ঠিক সেইভাবে। ওখানে যদি বলা থাকে যে আমরা অ্যাসোসিয়েশন ভেঙে গেলে আমরা মেম্বাররা সব টাকা নিয়ে নিব, তাহলে তো মেম্বাররা পেয়ে যাবে। যদি বলা থাকে যে অ্যাসোসিয়েশন ভাঙলে শুধু এমপ্লয়িরা পাবে, তাহলে শুধু জে আর এবং সি পাবে। যদি বলে যে অ্যাসোসিয়েশন ভেঙে গেলে আমরা সব টাকা যাদের যাদের কাছ থেকে নিয়েছিলাম তাদের সবার কাছে ফেরত দিয়ে আসবো, তারা না থাকলে তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসবো, তাহলে তারা ওইটা করবে। যদি বলা থাকে যে আমরা অ্যাসোসিয়েশন বন্ধ হয়ে গেলে আমরা স্টেটকে টাকা দিয়ে দিব, হ্যাঁ আমরা আমাদের এই কোষাগার থেকে কাকে দিয়ে দিব, সরকারকে টাকা দিয়ে দিব, তাহলে সরকারকে দিয়ে দিব জমি এবং টাকা পয়সা গুলা, আমরা আরেকটা অ্যাসোসিয়েশনকে দিয়ে দিব, ওইভাবে তারা ডিস্ট্রিবিউশন করবে। তারপরে লাস্টলি বলতে হবে এখানে একটা সোয়াডলিং এর থিওরি আছে, রেস্টিটিউশনারি অ্যাপ্রোচ। সোয়াডলিংস অ্যাপ্রোচ, সোয়াডলিং বলতেছে হচ্ছে যে যখন একটা অ্যাসোসিয়েশন ফেল করবে এখানে আরেকটা অ্যাপ্রোচ থাকা উচিত, সেটা হচ্ছে রেস্টিটিউশনারি অ্যাপ্রোচ। দ্যাট ইজ যদি কোনো পার্সন এই অ্যাসোসিয়েশনে টাকা ডোনেট করে থাকে আর ওই লোকের কাছে যদি মনে হয় যে আমার এই 25,000 পাউন্ড, যেমন ওরিয়ন সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, এই টাকাটা যদি অর্গানাইজেশন যদি তাদের পারপাস চেঞ্জ করে ফেলে, অর্গানাইজেশন যদি হঠাৎ করে তোমার ক্লোজ করে দেয়, তাহলে আমার টাকা আমাকেই দিয়ে দে, আমি তাহলে এরকম এন্টি ড্রাইভিং অন্য কোনো ক্যাম্পেইনের জন্য টাকা দিব, তাহলে আমার টাকা কেন তারা ডিসাইড করবে যে হাউ ইট উইল বি ডিস্ট্রিবিউটেড। Though it was mentioned in their article of association or the memorandum of association, এটা আমার জন্য আনকনশনেবল হবে। আমার টাকা নিয়ে আপনারা অ্যাকর্ডিং টু ইওর কন্ট্রাক্ট আপনারা চেঞ্জ করেন। কন্ট্রাক্ট তো আর তোমার ইয়ে না, রিলিজিয়াস বই না। একটা সংগঠনের কন্ট্রাক্ট তো রিলিজিয়াস বই না যেটা পরিবর্তন করা যাবে না। একটা সংবিধানের কন্ট্রাক্ট কিন্তু ওই যারা মেম্বার্স থাকবে তারা পরিবর্তন করতে পারবে, তারা বন্ধ করে দিতে পারবে, তারা পারপাস চেঞ্জ করতে পারবে। সোয়াডলিং এর জন্য বলছে যে যদি এরকম অর্গানাইজেশন বন্ধ হয় তাহলে একটা রাইট থাকা উচিত যে ডোনার যারা একটা পারপাসে টাকাটা ডোনেট করেছিল তাদের কাছে যদি মনে হয় অ্যাসোসিয়েশন তাদের গোল থেকে ডিপার্ট করেছে, তাহলে ওই ডোনাররা তাদের স্পেসিফিক অ্যামাউন্টের টাকা ফেরত পেতে পারে। বিকজ আদারওয়াইজ ইট উইল বি আনজাস্ট এনরিচমেন্ট বাই দ্য এমপ্লয়িজ অথবা বাই দ্য মেম্বার্স। লাস্টে হবে কনক্লুশন। এইটাই তো স্যার কারেক্ট অ্যাপ্রোচ। কোনটা? এই যে এটা সোয়াডলিং এর অ্যাপ্রোচটা ঠিক আছে, কিন্তু সোয়াডলিং এর অ্যাপ্রোচের খারাপ দিকটা হলো যে কখন আপনি বুঝতে পারবেন যে একটা অ্যাসোসিয়েশন তার মেইন গোল থেকে সরে আসছে। আপনি বলতেছেন সরে আসছে কিন্তু সরে আসে না, কিন্তু আপনার এখন টাকাটা দরকার, তাহলে ওই ফান্ড উইথড্র করে দেখা গেল অ্যাসোসিয়েশন আর কাজই করতে পারবে না। এটা একটা সমস্যা। মানে সবচেয়ে ভালো কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি, কিন্তু কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিটা মিসইউজ না করলেই হয় আর কি। মানে কন্ট্রাক্ট যদি বারবার চেঞ্জ করে, মানে প্রথমে কন্ট্রাক্ট এমন ভাবে করলো যে আমরা পুরোপুরি পরিবেশ নিয়ে কাজ করব, হ্যাঁ, কিন্তু সবার কাছ থেকে টাকা কালেক্ট করার 2 বছর পরে তখন তারা বললো যে আমরা অন্য কোনো কাজ করব, আমরা এনিম্যাল রাইটস নিয়ে কাজ করব। তখন গিয়ে ঝামেলা হয়ে যায়, অ্যাসোসিয়েশনের পারপাসটা চেঞ্জ করে ফেলে, লিমিটেড করে ফেলে, বন্ধ করে ফেলে। ওইটা হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরির ডিসঅ্যাডভান্টেজটা আর কি। এইভাবে আমরা এখন এখানে কিভাবে লেখা আছে তুমি দেখে নিবা, বাট এখানে আমাদের অ্যানসারটা হবে হচ্ছে এই 8টা স্টেপস ফলো করে। তাহলে ক্লিয়ার? তাহলে এটা মানে একটা স্ট্রাকচার করে রাখলে যদি এরকম কোশ্চেন আসে তাহলে চলো, এটা কিন্তু একদম ইজি। ওই একটা ক্লাস যেটা আমরা করেছিলাম ওই ক্লাসটা ফলো করে একটা স্ট্রাকচার মানে তুমি তৈরি করে ফেললে করে ফেলতে পারবা। 8টা বা 9টা প্যারাগ্রাফ থাকবে।
এই তো হয়ে গেল হচ্ছে আমাদের মানে ইয়েগুলা, মানে যে ইস্যুগুলা ছিল। পেডিকেল অর্ডারের ক্ষেত্রে কি যখন এনসিপিটি ক্লেম করবে তখন কোর্ট এই অর্ডারটা দিবে নাকি আগে থেকেই দিবে? পেটিঙ্গেল অর্ডারটা দিবে হচ্ছে প্রথমেই, পেটিঙ্গেল অর্ডারটা প্রথমেই দিবে। পেটিঙ্গেল যে নেক্সট অফ কিনকে বলে আছে হ্যাঁ, এটা প্রথমেই দিয়ে দিবে। এটা কি তাহলে স্যার মানে এক্সেপশনের মধ্যে পড়বে? না, পেটিঙ্গেল অর্ডারটা হচ্ছে গিয়ে তোমার একটা অ্যাটাচড অর্ডার উইথ ইয়ে তোমার নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। মানে এখন করে কারণ স্পেসিফিক বেনিফিশিয়ারি না থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমাকে তো অনেক সময় ডাক্তার একটা ওষুধ দেওয়ার পর কিন্তু বলে দেয় যে ওষুধটা খাওয়ার পর যদি আপনার বমি হয় আপনি খাবেন না, বলে না? এটা তো আগে থেকেই বলে দিবে। এই জন্য নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট বাতিল হওয়ার কথা, কিন্তু বলে দিল যে খেয়াল রাখবেন এটা কিন্তু বাতিল হওয়ার কথা, ট্রাস্টিদেরকে বলে দিবে। কিন্তু আপনি যদি ওই পারপাসে খরচ না করেন তাহলে কিন্তু আমি ওই নেক্সট অফ কিনকে দিয়ে দিব। মানে হচ্ছে যদি গ্রেভিয়ারের জন্য দেয় তো ওইটা তো আর রিপেয়ার না করলো ইয়ারলি বা মান্থলি, লুক আফটার করার কেউ নাই, তখন হচ্ছে পেটিঙ্গেল অর্ডার সাথে দিয়ে দিবে যে যদি না করে তখন হচ্ছে হ্যাঁ নেক্সট অফ কিনকে নেক্সট অফ কিনকে। আর ওইটা লুক ওভার করবে নেক্সট অফ কিনের মেম্বার যারা থাকবে ওরা যে ওইটা কি ট্রাস্টি কি এক্সিকিউট করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা যদি এটা এসে কোর্টে প্রমাণ করতে পারে, হ্যাঁ তখন তো এটা ফেরত পেয়ে যাবে। অ্যানোমালাস এক্সেপশন এর ক্ষেত্রেই পেটিঙ্গেল অর্ডারটা দিবে। রিড এন্ডলিতে পেটিঙ্গেল অর্ডার জেনারেলি দেওয়ার প্রয়োজন হবে না, রিড এন্ডলিতে তো এনফোর্সার থাকে। রিড এন্ডলিতে তো এনফোর্সার থাকে। স্পেসিফিক অ্যানিমেল আর গ্রেভ মেইনটেনেন্স এনসিপিটির মধ্যে পড়বে, লেখা আছে তো, চ্যাপ্টারে লেখা আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা? তখন মনুমেন্ট এন্ড গ্রেভ এক্সেপশনের আন্ডারে আলোচনা করব নাকি স্পেসিফিক অ্যানিমেলের জন্য আলোচনা করব? শুধু এক্সেপশনের ক্ষেত্রে যায় মেবি হ্যাঁ, আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা করলো ইশিকা, যেটা এটা হচ্ছে না, এটাও কোথায় গেল? ও, এটা আরেকটা প্রশ্ন আছে। £80,000 to my trustee to distribute, as my close friend Anna shall choose from among the law lecturers of Crawford University within 2 years of my death, failing which the balance shall be distributed to all lecturers of ডিস্ট্রিবিউট তো তাকে করতে হবে। এটা তো প্রথমটা তো ডিসক্রিশনারি ট্রাস্ট, আর সে যদি ডিস্ট্রিবিউট না করে shall choose ডিস্ট্রিবিউট না করলে তাহলে উইদিন 2 years of my death, তাহলে এটা shall be distributed to all lecturers, shall be distributed to all lecturers ইকুয়ালি হয়ে যাবে, তখন এটা আবার ফিক্সড ট্রাস্ট হয়ে যাবে।
কারণ কিছু না বলা থাকলে ট্রাস্টিকে দেওয়া হচ্ছে নাকি ফ্রেন্ড Trustee. ডিস্ট্রিবিউট অ্যাজ মাই ক্লোজ ফ্রেন্ড এন্ড আই শেল চুজ ও আচ্ছা, তাহলে এনাকে দেওয়া ও- হচ্ছে ওই যে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও। friend-কে। মানে 80,000 পাউন্ডস মানে এক্স দিচ্ছে হচ্ছে ট্রাস্টিকে টু ডিস্ট্রিবিউট অ্যাজ মাই ক্লোজ ফ্রেন্ড, এনা শেল ডিস্ট্রিবিউট। আচ্ছা, মানে এনার জন্য দেওয়া হচ্ছে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, এনার জন্য দেওয়া হচ্ছে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। আর এনা যদি পাওয়ারটা এক্সারসাইজ না করে তখন এটা ফিক্সড ট্রাস্ট হয়। আর ট্রাস্টিদের উপর অব্লিগেশন আছে হচ্ছে টাকাটা দেওয়ার আর কি, মানে ট্রাস্টিরা দিবে হচ্ছে গিয়ে তোমার এই এনাকে। এনা যদি পাওয়ারটা এক্সারসাইজ করতে চায় তাহলে সে এই ল লেকচারার্স অফ প্রোক্রফট, Inner power টা তো স্যার এটা জেনারেল পাওয়ার এটা। এখন একটু দেখেন এখানে একটা জিনিস, এনার পাওয়ারটা হচ্ছে পার্সোনাল পাওয়ার, পার্সোনাল পাওয়ার। আর পার্সোনাল পাওয়ারটা, আর এটা হচ্ছে আপনার যেহেতু একটা স্পেসিফিক গ্রুপকে দিতে বলছে তার মানে একটা স্পেশাল পাওয়ার। আর পাওয়ার তো ওই যে একটা পার্টিকুলার গ্রুপ সবাইরে দিতে বললে জেনারেল, আর না হলে এটা স্পেশাল, আর একটা গ্রুপকে বাদ দিয়ে বাকি দিতে বললে হাইব্রিড। এটা পার্সোনাল পাওয়ার এবং এটা হচ্ছে স্পেশাল পাওয়ার। ল লেকচারার্স ইউনিভার্সিটি, তার মানে এখানে রিগুলবিনকিয়ান যে টেস্টটা যে আমরা তো দেখতেছি যে সার্টেনটি তো আছেই। আর 2 বছর আমাদের ট্রাস্টিরা এটা মনিটর করবে। ট্রাস্টির উপর কিন্তু ফাইডুশিয়ারি ডিউটি আছে, তাদের ডিউটিটা কিন্তু ফাইডুশিয়ারি। 2 বছর তারা দেখবে যে এটা এনা দিচ্ছে কিনা, পাওয়ারটা এনা যদি না দেয় তখন তারা এটা ফিক্সড ট্রাস্ট হিসেবে টু অল দ্য লেকচারার্স ডিস্ট্রিবিউশন করে দেবে। সবার একটা লিস্ট বানাইতে হবে, অল দ্য লেকচারার্স লিস্ট বানানোর পর, কারণ যদি কোনো কিছু লেখা না থাকে তখন ইকুইটি বলতে বোঝায় হচ্ছে ইকুয়ালিটি। আর লেখাও তো আছে এখানে, ইকুয়ালি লেখাও আছে। যে পাওয়ারটা সেটা হচ্ছে এনা যাকে যাকে চুজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ফিক্সড ট্রাস্ট তো এটা বলাই আছে। হ্যাঁ। এটা গিফট ইন ডিফল্ট এটা বলা যায়, কিন্তু মানে আমরা যদি এই জিনিসটা যদি না থাকে, মানে ধরো যে এক্স যে ট্রাস্টিদেরকে দিল তোমার এনাকে পাওয়ারটা এক্সারসাইজ করার জন্য, এখন এটা যদি এক্সারসাইজ না হয়, এটা যদি এক্সারসাইজ না হয় তাহলে ট্রাস্টিরা যে তোমার প্রপার্টি দিবে এখানে তো তাদেরকে একটা লিস্ট না করে প্রপার্টি দিতে পারবে না, কারণ ইকুয়ালি যেহেতু দিতে বলছে। তার মানে ট্রাস্টির উপর কিন্তু স্টিল একটা ট্রাস্ট আছেই, আর এনার উপর একটা পাওয়ার দেওয়া আছে। এটা বলা হয় নাই যে এনা পাওয়ারটা এক্সারসাইজ না করলে সে গিফট হিসেবে দিবে, তাহলে এটা আমরা বলতে পারতাম গিফট ওভার পাওয়ার। না হইলে ফিক্সড হবে, এটা তো মেনশন করে দিয়েছে। এই জন্যই তো আমরা বললাম যে এই যে 80,000 পাউন্ড ফর ট্রাস্টি টু ডিস্ট্রিবিউট, তার মানে ট্রাস্টির উপরে অব্লিগেশন আছে টাকাটা দেওয়ার। ট্রাস্টির উপর অব্লিগেশন হচ্ছে দুইটা অব্লিগেশন এখানে। ট্রাস্টির উপরে একটা অব্লিগেশন হলো এনাকে টাকাটা দিতে হবে, এনাকে 80,000 পাউন্ড দিতে হবে। এনা চাইলে পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে, নাও করতে পারে। তার পাওয়ারটা হচ্ছে একটা পার্সোনাল পাওয়ার এবং স্পেশাল পাওয়ার। এনা পাওয়ারটা এক্সারসাইজ করলে সে ডিস্ট্রিবিউট করে দিবে ল লেকচারারদের মধ্যে তার ডিসক্রিপশন অনুযায়ী। আর যদি না করে তাহলে অব্লিগেশন 2 ট্রাস্টির উপরে, অব্লিগেশন 2টা হচ্ছে একটা ফিক্সড ট্রাস্ট। সেই দিক থেকে আছে অব্লিগেশন টু ডিস্ট্রিবিউট আছে এবং ইকুয়ালি কথাটা লেখা আছে। আর এর পরেরটা তো ফিক্সড, যেহেতু ইকুয়ালি লেখা আছে এই জন্য এটা হবে ফিক্সড ট্রাস্ট আছে।
তাহলে আর কোনো প্রশ্ন আছে কিনা আমরা যদি একটু দেখে নিই গ্রুপে। আর কোনো থেরিসা এগ্রিজ, এটা কিসের বারবার প্রশ্ন করতেছে কৃতি যে থেরিসা কোন থেরিসা, মাদার থেরিসা নাকি? এটা কি এই থেরিসা কথা, মনে হয় এটার কথা বলতেছে। আচ্ছা। এটার মধ্যে তো আবার এই কোশ্চেন ঢুকে গেল, এটা পুরোটাই মুছে গেল। আচ্ছা, এটা আনা যায় কিনা? এটা আরেকটা পেজ আনতে হবে। এটা আরেকটাই আসতেছে। আচ্ছা, তাহলে আমরা থেরিসার কোশ্চেনটা, আচ্ছা আমি একটা প্রশ্ন দিছি, আমরা থেরিসাতে তাহলে আসতেছি। কিছু কিছু প্রশ্ন তো সাদিয়াকে তোমার ইয়ে করা যায়, সাদিয়া এই প্রশ্নটা তো করে দিতে পারতো। আচ্ছা, 160,000 pounds to my trustee so that Fenwick Primary School can organize day trips for children of teachers at the school in gratitude for the hard work of the teachers. কোশ্চেনের মধ্যে কি এটাও লিখছে? স্যার একটু ডিসকাস করে দিয়েন, এটা মনে হয় দেখি কোশ্চেনের মধ্যে আসছে নাকি? হ্যাঁ, আল্লাহ, আমি এটা লিখে দিছি। তো এটা চ্যারিটেবল হবে না, কারণ একটা স্পেসিফিক গ্রুপকে বলতেছে। হ্যাঁ, 160,000 pounds so that Fenwick Primary School organize day trips organize করবে, day trips organize করবে for children of teachers, for children of teachers. তাহলে এখন একটা স্কুলে আমরা ধরে নিতে পারি যে ধরো 100 থেকে 200 জন টিচার্স ধরে নিলাম আর কি, যে অনেক বড় স্কুল হলে থাকতে পারে, টিচার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে। তাদের জন্য ডে ট্রিপ অর্গানাইজ করা হবে ইন দ্য গ্রেটিটিউড ফর দ্য হার্ড ওয়ার্ক অফ দ্য টিচার্স, যে তারা যে স্কুলের জন্য তো খাটাখাটি করে 100 জন টিচার বা 200 জন টিচার, তাদের চিলড্রেনদের জন্য ডে ট্রিপে নিয়ে যাওয়া হবে। কখন মানে অর্গানাইজ ডে ট্রিপস কি ইয়ারলি কখন করা হবে এটা তো বলে নাই নাকি, বছরে কয়বার, মাসে কয়বার, এটা তো বলা নাই। এখন এটাকে কোনোভাবে কি চ্যারিটির মধ্যে ফালানো যায় কিনা, না ফালাইলে তো এটা নন চ্যারিটিতে চলে যাবে। আমরা একটু চেষ্টা করে দেখি যে এটা কি চ্যারিটির মধ্যে ফালানো। হ্যাঁ, তাহলে ইজ দ্য পারপাস চ্যারিটেবল, পারপাসটা কি চ্যারিটেবলের মধ্যে ফালানো যায় কিনা। এখন তুমি এটাকে চ্যারিটেবলের মধ্যে ফালাতে পারবা, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশনের মধ্যেই তুমি ফেলতে পারবা। সেকশন 3 সাবসেকশন কত 1 নাকি 1, এটা বি। সেকশন 3 সাবসেকশন 2 না 1? হ্যাঁ, তাহলে এখন এই যে সেকশন 3 সাবসেকশন 1 বি যেটা বলতেছে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন মানে তো শুধু ক্লাসরুম এডুকেশন বা কলেজ এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন না, রিসার্চ এডুকেশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার কোনো একটা বই পাবলিশ করা, সেটাও এডুকেশন। হ্যাঁ, লিফলেট, তোমার এডুকেশনাল লিফলেট ডিস্ট্রিবিউট, সেটাও তো এডুকেশন। আইসিএলআর ভার্সেস অ্যাটর্নি জেনারেল কেসে বলছে যে কারেন্ট ল গুলা যদি কম্পাইল করে জনগণের মধ্যে দেওয়া হয়, নতুন কেসেস গুলা, সেটাও এডুকেশনের মধ্যে পড়বে। এডুকেশনের একটা ওয়াইডার মিনিং দেওয়া হয়েছে, স্কলারশিপ এডুকেশন, এগুলো এডুকেশনের ওয়াইডার ডেফিনেশন। এখন এরা যদি এই টাকাটা খরচ করে 1,60,000 পাউন্ড বা টিচারদের বাচ্চা কাচ্চাদের জন্য, তাহলে টিচারদের কিন্তু পড়ানোর মোটিভেশনটা বেড়ে যাবে, ঠিক না জিনিসটা? তাহলে আলটিমেটলি কিন্তু টিচার্সরা আরো ভালো পড়াবে তখন ক্লাসে। ধরো এই স্কুলে যদি আমরা ধরে নেই যে 3,000 স্টুডেন্ট যদি পড়াশোনা করে,
তাহলে টিচাররা যখন এই বেনিফিটটা পাবে, টিচাররা যদি দেখে যে তার বাচ্চাদেরকে লুক আফটার করা হচ্ছে, কোনো স্কুলে যদি টিচারদের ফ্যামিলির জন্য ইয়ে করা হয়, ধরো বাংলাদেশে ধরো আর্মি যেন ভালো করে কাজ করে সেজন্য হসপিটাল করে দিছে সিএমএইচ, পুলিশ যেন ভালো করে কাজ করে পুলিশ হসপিটাল, এগুলা কেন করা হয়? যেন তারা যেন আর ভালো করে কাজ করে। আবার পুলিশ এখন তোমার বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে অর্ধেক দামে খেতে পারবে, নতুন মানে দেখলাম যে এখানের মধ্যে, তার মানে ঘুষও খাবে হোটেল থেকে, আবার খাবার দাবারও খেয়ে আসবে, এমনিও খাইতো কিন্তু এখন আরো বেনিফিট হয়েছে। এখন এখানের মধ্যে আমরা বলতে পারি যে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশনের মধ্যে পড়তে পারে, ঠিক না? তার মানে এডুকেশনের লাভ কিন্তু দুইটা গ্রুপের হবে, ওই 3000 স্টুডেন্টেরও হবে, আবার এরা যারা ট্রিপে যাচ্ছে হ্যাঁ তাদেরও কিন্তু অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন হবে। তারাও তো ডে ট্রিপে তো বিভিন্ন মিউজিয়ামে যাবে বা মানে বিভিন্ন জায়গায় যাবে, তাদেরও তো এডুকেশন হবে। ওইভাবে তুমি এটা বলতে পারবা। ব্যাখ্যাটা একটু বড় হবে, একটু ব্যাখ্যাটা বড় হবে, ইনডাইরেক্টলি আর কি। বানাই নিতে হবে। হ্যাঁ, বানায় নিতে হবে, ঠিক না জিনিসটা? তার মানে অনেক সময় যেটা দেখা যায় সেটা হলো যে মানে এখন প্রশ্ন হলো যে অনেক সময় অনেকে পিস প্রাইজ পেতে পারে, শান্তি পুরস্কার, কিন্তু শান্তি পুরস্কারটা পাইলো হচ্ছে কিসের জন্য? যে উনি একটা সায়েন্টিফিক ডিসকভারির জন্য পাইলো, এটাও তো একটা বা অর্থনৈতিক উন্নতির জন্য পাইলো, ঠিক না? তো ওটাও কিন্তু হতে পারে। তো ওই রিক্রিয়েশনটাও কি আলোচনা করা? অবশ্যই, তারপরে আপনি আলোচনা করবেন হচ্ছে রিক্রিয়েশন, সেকশন 5। রিক্রিয়েশন, কিন্তু রিক্রিয়েশনের এটা আমরা ডিসকাস করলাম অ্যাডভান্স এডুকেশন। আর কোনো বেনিফিটের মধ্যে আসবে কিনা এখানে? মানে কমিউনিটি ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আর্ট কালচার, না এটা জানা, এটা হচ্ছে আর্ট কালচার হিস্ট্রিক্যাল যে পিসিস ওইটার প্রিজার্ভেশন। ওইটার প্রিজার্ভেশন। এখন আমরা যদি দেখি এখানে যে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা, এটা কি পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হবে কিনা? তার এইটা স্যাটিসফাই করাটা পাবলিক বেনিফিটের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, হ্যাঁ তুমি 1 by 1 ডিসকাস করলা যে বেনিফিটটা হতে হবে টু দা পাবলিক এট লার্জ, ক্লাস উইদিনে ক্লাস হতে পারবে না, বেনিফিট হতে হবে ডেট্রিমেন্ট হতে পারবে না, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে পার্সোনাল নেক্সাস থাকতে পারবে না, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে না? তারপরে হচ্ছে যেগুলা মানে ইয়ে হয়, আর জানি কি আছে ক্রাইটেরিয়া গুলা, এইগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে। এইখানে আমরা যেটা বলতে পারি যে পাবলিক বেনিফিটটা হবে কিনা, কারণ এটা তো শুধু ওই যে 200 টিচারের ইয়ের জন্য। সবার তো স্যার বাচ্চা নাও থাকতে পারে, তাহলে তো এটা তো মাইনরিটি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, অনেকে এই 200 টিচারের মধ্যে অনেকে বিয়ে নাও করতে পারে, অনেকে হোমোসেক্সুয়াল থাকতে পারে, তাদের মানে তারপরে অনেকের বেবি না থাকতে পারে, এরকম তো হতে পারে। এটা একটা প্রবলেম আছে তো অবশ্যই। পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করাটা ডিফিকাল্ট হবে, স্মল একটা গ্রুপ হয়ে যাচ্ছে। কিন্তু যদি পাবলিক বেনিফিটটা স্যাটিসফাই করতো, হ্যাঁ তাহলে এটাকে হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হতো কিনা? মানে পাবলিক বেনিফিট কিন্তু ওই কারণে ফেল করবে না যে তোমার এটা কি জানি বলে পার্সোনাল নেক্সাসের জন্য, এটা হবে যে মানে ছোট একটা গ্রুপের জন্য, মানে স্কুলের টিচারদের বাচ্চা কাচ্চাদের জন্য। এই জন্য এটা হয়ে গেছে কি যে একটা ক্লাস উইদিন এ ক্লাস, একটা ক্লাস উইদিন এ ক্লাস হয়ে গেছে। যে আওয়ামী লীগের মধ্যে যারা স্বতন্ত্রদের নির্বাচিত, মানে ক্লাস উইদিন এ ক্লাস, বড় ক্লাস আর ছোট ক্লাস। তো এটা একটা সমস্যা আর কি, এটা ওভারকাম করা যাবে কিনা? ইংল্যান্ড তো ছোট দেশ, এটা এখানে ওরা কি এটাকে ক্লাস উইদিন এ ক্লাস বলবে কিনা? হ্যাঁ, তো এটা মানে চ্যারিটি যদি ফেল করায় জেনারেলি, তাহলে তো আর এই অনেক টাকা তো 1,63,000 পাউন্ড, মানে 1,60,000 পাউন্ড, এটা তো ব্যাক করে চলে যাবে। এটা তো কোনো না কোনো কাজে আসতো টাকাটা। তো এটা ব্যালেন্স করতে পারে চ্যারিটি কমিশন, এখানে এটা ব্যালেন্স করতে পারে যে এখানের মধ্যে আমরা কি এটা ক্লাস উইদিন এ ক্লাস বলবো কিনা, কারণ আমরা তো আসলে ফিগারটা জানি না। এখন যদি এখানে
এমনও তো উল্টা হতে পারে যে 200 জন টিচারের প্রত্যেকের 4টা করে 800টা বাচ্চা, এটাও তো হতে পারে যে 10টা গাড়ি লাগবে বাচ্চাদের নেওয়ার জন্য। এটা আমরা তো ফিগারটা জানি না, এই জন্য ক্লাস উইদিনে ক্লাস যদি হয় তাহলে এটা ফেল করে যাবে, নাম্বারটা কোড দেখবে। আর হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে কিনা, হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে কিনা, এটার মধ্যে কোনো নন চ্যারিটেবল এলিমেন্ট যুক্ত আছে কিনা। তখন আমরা বলবো যে স্কুলটা তো চ্যারিটেবল, স্কুলের মতো একটা বড় প্রতিষ্ঠানকে চালানোর জন্য যদি এরকম কোনো পারপাস থেকে থাকে, এটাকে কোর্ট তোমার নন চ্যারিটেবল বলবে না, এটাকে হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল বলা হবে। তাহলে আমরা প্রথমে দিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে টেস্ট, তারপরে আমরা দেখলাম যে কোন ক্যাটাগরি, মানে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে পারপাসটা চ্যারিটেবল হতে হবে। আগে এগুলো বলা ছিল হচ্ছে চ্যারিটেবল ইউজেস অ্যাক্ট, পরে কেসের মধ্যে বলা হলো পেমসেল কেস, 4টা পারপাস, আর বর্তমানে বলা হয়েছে সেকশন 3(1)A থেকে M পর্যন্ত 13টা পারপাস। এটা তো স্যার নিষেধ করছেন স্যার, ওভারলোড আলোচনা করার জন্য। হ্যাঁ এটা দরকার নেই। হ্যাঁ, ডাইরেক্ট আপনি নতুন ল বলতে পারেন, এক লাইনে দেওয়া যায় আর কি, যে আগে পারপাসেস গুলো 4টার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখানে আমাদের আসবে হচ্ছে সেকশন 3(1)B অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন, এডুকেশনের যে ওয়াইডার মিনিং, এবং এই যে ICLR ভার্সেস অ্যাটর্নি জেনারেল, রি ডিলিউস, রি পিনিয়ান, রি শ, হ্যাঁ, ম্যাকমুল্যান, এই কেসেস গুলো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। The advancement of education has been widely construed in relation to schools and universities. The religion হবে না, তারপরে হচ্ছে advancement of health and saving of life, এটাও হবে না। Citizenship, community development, এটাও ডিফিকাল্ট আদার পারপাসের মধ্যে। কালচার, আর্ট, কালচার, হেরিটেজ, অ্যামেচার স্পোর্টসও হচ্ছে না, হিউম্যান রাইটসও হচ্ছে না, এনভায়রনমেন্ট কোনোটার মধ্যেই পড়তেছে না, এটা অন্য কোনো পারপাসে পড়বে না। এখন রিক্রিয়েশনের মধ্যে পড়বে। 3(1)M আদার পারপাসেস লিখতে পারেন যে আদার পারপাস বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি, যেটা যেহেতু এটা এডুকেশনের সাথে কানেক্টেড, ওইটাও আপনি বলে দিতে পারেন, কিন্তু যেহেতু এটা এডুকেশনের সাথে কানেক্টেড। আর রিক্রিয়েশন তো হবেই, রিক্রিয়েশনের রিকোয়ারমেন্টস গুলো আমরা লিখে দিব। পাবলিক বেনিফিটের ক্ষেত্রে আমাদের তো এগুলো আমরা ডিসকাস করা লাগবে না, এগুলো বেশি বড় হয়ে যাবে। আমরা বেসিক্যালি ওই 5টা রিকোয়ারমেন্টে ফোকাস করব। A purpose will not be for the benefit of the public or section of the public if the people who can benefit from that purpose are defined by a PA, মানে যদি পার্সোনাল নেক্সাস থাকে, এখানে পার্সোনাল নেক্সাসের সমস্যা নাই। It will be necessary for who propound the validity of the trust to show that it is for the public benefit, জনগণ বেনিফিট পাচ্ছে এটা দেখাতে হবে। স্কুলের টিচারদের বাচ্চারা বেনিফিট পাচ্ছে এটা দেখানো যাবে, মানে আইডেন্টিফাইবল বেনিফিট হতে হবে। কিন্তু ক্লাস উইদিনে ক্লাস হবে কিনা এটা দেখার বিষয় আছে, এটা দিয়ে আমাদের একটা সমস্যা আর কি। এটা ওভারকাম করতে পারলে বাকিগুলো হয়ে যাবে। A charitable purpose cannot distribute, এটা প্রফিট ডিস্ট্রিবিউটিং না। A charitable purpose should not be positively harmful, এটা হার্মফুল না। বাকি সবগুলো রিকোয়ারমেন্ট এটা স্যাটিসফাই হবে। আর হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল এর মধ্যে এই প্যারাগ্রাফটা আসবে, যেখানে বলতেছে হচ্ছে যে it will not be fatal if the trust also carries out incidental non-charitable purposes, মানে স্কুলটা তো চ্যারিটেবল, এটার মধ্যে একটু নন চ্যারিটেবল এলিমেন্ট আছে, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য বাসে করে নিয়ে যাওয়া হবে সিলেক্টেড কিছু বাচ্চাদের। Whether a non-charitable purpose is ancillary to the main purpose of the trust is a question of fact and matter of degree. যদি এরকম হয় যে মাসে একবার বা বছরে একবার ডে ট্রিপে নিয়ে যাওয়া হবে, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস অফ ইচ কেস। A non-charitable purpose trust is linked to the overall aims of the trust will more likely to be acceptable. Even if এটা যদি নন চ্যারিটেবলও হয়ে থাকে, কিন্তু যেহেতু এটা চ্যারিটির সাথে কানেক্টেড, এই জন্য এটাকে কোর্ট
এক্সক্লুসিভলি চ্যারিটেবল হিসেবে ডিক্লেয়ার করবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। আচ্ছা, আর তো কোনো প্রশ্ন আছে কিনা? আর সলভিং না করারই বেটার স্যার খালি বের হইতেছে। আরো মানে আজকে মোটামুটি আমরা তো স্যার ওই টপিকটা নতুন করেই করলাম মনে হয় স্যার। এই যে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, হ্যাঁ এই যে মানে লাস্ট ক্লাসটাই তো মনে হয় রাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময় যেটা করে দাও হ্যাঁ হ্যাঁ, যে শুধুই বাংলা একটা কিন্তু এটা তো আবার সলভিং ওয়াজকে আবার বিয়ে করলো। আবার সলভিং আল্লাহ। আচ্ছা, লাস্ট একটা দেখি আমরা, এটা সম্ভবত ইয়ের এমনিতেই আমাদের মানে মাকসুদ ভাই বিভিন্ন টেনশনে আছে, এর মধ্যে আবার চ্যাপ্টার বাড়া শুরু হয়েছে। আমার টেনশনটা তো স্যার আমার একটা সাবজেক্ট তো শুধু হ্যাঁ, নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। গত বছর এরকম তো একজন এরকম একটাতে সমস্যা হয়েছে, পরে তো ইয়ে করে মানে অক্টোবরে কমপ্লিট করে এখন বার করতেছে। সমস্যা হবে না, একটু কনফিডেন্ট। ক্লাসগুলি যদি স্যার রেগুলার করতে হতাম তাহলে আমি এক পাগল দিদি চারটা একসাথে দিচ্ছি কেউ নেয় নাই একটা টেনশন থাকে মানে কোম্পানি এক্সাম দিলে যে আমার আরো 3টা এক্সাম বাকি, সারাক্ষণ ওটার মধ্যে তাও তো ইসলামিকটা একদম মানে ইয়ে করে কুরবানিদের সাথে ইসলামিকটা স্যার ওই 12 দিনেই আলাদা, চাইলে বইটা নতুন করে কিনে 12 দিনে আলাদা ইসলামিকে এবং 60 পাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এটা মানে ফর্মালিটিস মনে হচ্ছে কোশ্চেনটা দেখে নাকি এমনই লাগতেছে। ফর্মালিটিস কি করছেন নাকি? পিকিউ, হ্যাঁ। আমি স্যার এই যে মানে আমার মূল টার্গেট হচ্ছে স্যার সার্টেনিটি, কনস্টিটিউশন, ফর্মালিটিস, সিক্রেট ট্রাস্ট, চ্যারিটেবল, এই পিকিউ আর সবগুলি পিকিউ আছে স্যার। আচ্ছা, তাহলে থেরিসা হোল্ডস 500,000 on trust for Bozo. Teresa holds 500,000 shares for Bozo. She is also registered owner of 10,000 shares in Water Suppliers Limited. She is also registered owner of 10,000 shares Water Suppliers Limited and of Checking Cottage, a large country house. এটারও সে মালিক থেরিসা। আর এই প্রপার্টিটার নাম দেওয়া আছে হচ্ছে চেকিং কটেজ। তাহলে সে চেকিং কটেজের লিগ্যাল টাইটেলটা তার কাছে, আর এই WSL এটারও লিগ্যাল টাইটেল তার কাছে, এটারও লিগ্যাল টাইটেলটা হচ্ছে থেরিসার কাছে, আর এটার হচ্ছে ইকুইটেবল টাইটেলটা হচ্ছে বোজো। সে অলসো হোল্ড ফর, এটারও লিগ্যাল টাইটেল আর এই কটেজটার ইকুইটেবল টাইটেলটা সে হোল্ড করতেছে হচ্ছে ফর বোজো।
She is also registered owner of the share. এটাও বোঝের জন্য, এটাও বোঝের জন্য হোল্ড করতেছে। ঠিক আছে, তার মানে অনেকগুলো প্রপার্টির সে ইকুইটেবল টাইটেলটা বোঝার জন্য হোল্ড করতেছে। মানি, ল্যান্ড এন্ড শেয়ার। হ্যাঁ, মানি, ল্যান্ড এবং শেয়ারস। এটা হচ্ছে শেয়ার, এটা হচ্ছে মানি, এটা হলো পার্সোনাল প্রপার্টি, এটা হলো শেয়ারের প্রপার্টি, আর এটা হচ্ছে ল্যান্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে ল্যান্ডের শেয়ার। এখন আমরা যদি দেখি যে তাহলে পরবর্তীতে কি কি ধরনের ট্রান্সফার হতে পারে। যদি শেয়ার নিয়ে হয় তাহলে কনস্টিটিউশনটা মেইন, আর ফর্মালিটিও আসতে পারে। আর ল্যান্ড নিয়ে হলে ফর্মালিটি আছে সেকশন 53(1)(b), আবার আর যদি মানে 500,000 মানি নিয়ে হয় তাহলে তো 1C ছাড়া আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ 53(1)(b)ও অ্যাপ্লাই করবে না, কনস্টিটিউশন তো দরকার হওয়ার কথা না মনে হচ্ছে। যেটা দেখি আমরা সামনে আলোচনাতে কি পাই। In February 2023, Bojo tells Theresa that he wants her to hold 500,000 on trust for Cam and to pay the income from the money to Cam until Cam wants all the money. তাহলে এটা ক্যামকে দিতে বলছে টাকাটা। তাহলে এখানে বলতেছে যে 500,000 তুমি ট্রাস্টি হিসেবে হোল্ড করো ক্যামের জন্য, এবং যখন টু পে দ্য ইনকাম ফ্রম দ্য মানি টু ক্যাম, এবং আনটিল ক্যাম ওয়ান্টস দ্য মানি, এটা বলতেছে। Theresa agrees, but before she can pay any money to Cam, Bojo telephones Theresa and tells her that he has changed his mind and that he has decided that he will pay any income he gets from the money to Dom. সে তার মাইন্ড চেঞ্জ করে বলতেছে যে এখানের মধ্যে যে এটা ক্যান্সেল করে দাও, ক্যামকে টাকা দেওয়ার দরকার নাই, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই টাকাটা ডমকে দিয়ে দিব। He will pay the income he gets from Dom. In the same telephone call, Bojo tells Theresa to transfer the registered title of Checking Cottage to Lizzie. বলতেছে যে তুমি এই কটেজটা লিজিকে দিয়ে দিও। লিজিকে ইকুইটেবল ইন্টারেস্টটা দিতে বলতেছে। His adult daughter. Theresa completes the land transfer form and she forgets to post it. Meanwhile, Bojo has agreed. তাহলে এখন আমাদের যে থেরিসা যেটা করলো, ট্রাস্টি ল্যান্ড ট্রান্সফার ফর্ম ফিল আপ করছে, বাট ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে পাঠায়নি। Meanwhile, Bojo has agreed orally with Michael that Michael can purchase Bob's interest in the shares in Water Suppliers Limited. তাহলে বোজোর সাথে কন্ট্রাক্ট করছে হচ্ছে মাইকেল। মাইকেলকে সে বলছে তুমি তো আমার শেয়ারগুলো কিনতে পারো। মাইকেল হ্যাজ পেইড এ ডিপোজিট। হ্যাঁ, Bojo is now claiming that he really owns Checking Cottage and he wants Theresa to transfer the legal title to him. এই বাড়িটা সে এখন ফেরত চাচ্ছে। He has paid no money to Dom and says he never will. Cam really needs the money for her university course and is claiming that she is entitled to
the 500,000 rather than Bozo or DOM. The shares in Water Suppliers Limited have doubled in value, and Bozo is denying that Michael has an interest in them or right to them and is offering to pay back the deposit. তাহলে এই কোশ্চেনটা আমাদের হচ্ছে formalities and constitution. Formalities and constitution এর কোশ্চেন। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা ইস্যুটা আইডেন্টিফাই করব যে এই কোশ্চেনের ইস্যুটা হচ্ছে গিয়ে যে ফর্মালিটিস এন্ড কনস্টিটিউশন। ঠিক আছে, তারপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে আমরা বলে দিব যে এখানে তিনটা প্রপার্টি আছে। একটা প্রপার্টি হচ্ছে গিয়ে কটেজ, একটা প্রপার্টি হচ্ছে গিয়ে শেয়ারস, আর একটা প্রপার্টি হচ্ছে মানি। হ্যাঁ, তো আমি তিনটা প্রপার্টি রিলেটেড যে ডিসকাশন আমি আলাদা আলাদা করব। তার মানে আমি পার্টি ধরে ডিসকাশন না করে আমি প্রপার্টি ধরে ডিসকাশন করব, তাহলে কে কোন প্রপার্টিটা পাবে সেটা আমি আলোচনা করব। ক্লিয়ার? তারপরে আমি 3 নম্বরে আমরা ডিসকাস করব হচ্ছে কটেজ রিলেটেড, যে কটেজটা কিভাবে কে পাবে। তাহলে কটেজের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে কটেজের লিগ্যাল টাইটেলটা আছে হচ্ছে টু থেরিসা, থেরিসার কাছে আছে হচ্ছে লিগ্যাল টাইটেল, আর ইকুইটেবল টাইটেলটা আছে হচ্ছে টু বোজো। ঠিক আছে, এখন এই কটেজের ব্যাপারে যে আলোচনাটা হয়েছে ইয়ের সাথে, সেটা হচ্ছে যে সে বলে দিয়েছে যে বোজো টেলস টেলিফোন কলেই যে রেজিস্টার টাইটেলটা তুমি আমার ডটারকে দিয়ে দিও, লিজিকে দিয়ে দিবা। কিন্তু পরে আবার সে মাইন্ড চেঞ্জ করছে, সে বলতেছে যে এই কটেজটা আমারই, এখন আমি চাচ্ছি না যে তুমি এটা আবার দিবা, এটা আমাকে এখন তুমি ফেরত দিয়ে দাও। আর মাঝখান দিয়ে এই কটেজ ট্রান্সফার করার জন্য যেটা করছিল সেটা হচ্ছে যে আমাদের থেরিসা কমপ্লিট করছে ল্যান্ড ট্রান্সফার ফর্ম, বাট সে পোস্ট করেনি। হ্যাঁ হ্যাঁ, আমরা ল্যান্ড ট্রান্সফার ফর্ম ফিল আপ করছি, মানে আমরা ধরে নিতে পারি যে অন্যান্য ডকুমেন্টসও আছে কিন্তু পাঠানো হয়নি আর কি। এখানে আমাদের ইস্যুটা কি হবে? তাহলে আমরা বলবো যে এখানে আমাদের দুইটা ইস্যু নিয়ে ডিসকাশন করতে হবে, যে ইজ দ্য ট্রাস্ট প্রপারলি কনস্টিটিউটেড, এটা কি কনস্টিটিউশন হয়েছে কিনা, এবং ডিড ইট স্যাটিসফাই formality requirement. ফর্মালিটিকে স্যাটিসফাই করেছে কিনা। প্রথমে আসবে হচ্ছে কনস্টিটিউশন হয়েছে কিনা। তার মানে যদি এখন আমাদের এটা ক্লেম কিন্তু করতে চাচ্ছে হচ্ছে লিজি, তার ডটার, যে ডটার তো তখনই ক্লেম করতে পারবে সে যদি দেখাইতে পারে যে এটা কনস্টিটিউশন হয়েছে। তার মানে হচ্ছে যে এই লিগ্যাল টাইটেলটা কটেজের থেরিসার কাছ থেকে তার কাছে আসছে, ঠিক না জিনিসটা? আর হচ্ছে যে এই প্রপার্টি রিলেটেড যে উনি ট্রাস্টটা ক্রিয়েট করলো, হ্যাঁ, এটা আমাদেরকে দেখতে হবে যে এটাকে ওরালি করতে পারে কিনা, টেলিফোন কলের মাধ্যমে কি করতে পারে কিনা। আমরা বলতে পারি যে এখানে দুইটারই ঝামেলা আছে, ফর্মালিটিরও ঝামেলা আছে, কনস্টিটিউশনও মনে হচ্ছে না হয়েছে। আমরা বলবো যে ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ড হলে কনস্টিটিউশনের রিকোয়ারমেন্টটা কি, ল্যান্ডের ক্ষেত্রে কনস্টিটিউশন রিকোয়ারমেন্ট আমরা ডিসকাস করব। ল্যান্ডের ক্ষেত্রে কনস্টিটিউশন রিকোয়ারমেন্ট হচ্ছে যে না, কনস্টিটিউশন রিকোয়ারমেন্ট ল্যান্ড ট্রান্সফার ফর্ম এবং ল্যান্ড সার্টিফিকেট, এই দুইটা সেন্ড করতে হবে হচ্ছে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। এটা কি করা,
এটা তো করা হয়নি, কারণ আমাদের তোমার থেরিসা ডিড নট ডু সো, থেরিসা ডিড নট ডু সো, এটা তো সে করেনি। তাহলে ক্যান লিজি রিলাই অন এনি এক্সেপশন? Minister also, minister. না, এটা কনস্টিটিউশনের এক্সেপশন যেগুলো, ওই যে 7টা এক্সেপশন আছে, 7টা এক্সেপশনের মধ্যে সে কি রি রোজ এক্সেপশনে আসতে পারবে কিনা? রি রোজ, যে আমার পক্ষে যা যা করা সম্ভব আমি তো করেছিলাম, বা এইখানে বোজোর পক্ষে যা যা করা সম্ভব সে এটা করে ফেলছে, সে থেরিসাকে সব দায়িত্ব দিয়ে দিছে, তুমি অ্যাপ্লাই করে দাও। হ্যাঁ, রিফ্রাই, মাস্কাল ভার্সেস মাস্কাল, মাস্কাল ভার্সেস মাস্কাল কেসে কিন্তু ফাদার সবকিছু ফর্ম টর্ম ফিল আপ করে সানের কাছে দিয়ে দিচ্ছে, বলছে তুমি এটা জমা দিয়ে দিও ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে। কোর্ট বলছে যে কনস্টিটিউশন হয়ে গেছে। এখানে তো আমাদের এই মানে বোঝো তো লিজিকে কাগজপত্র দেয়নি, দিছে তো হচ্ছে গিয়ে থেরিসাকে। ওটা তো মাস্কালের মতো হচ্ছে না, মাস্কালের যাকে আমি জমিটা দিব তাকেই কাগজপত্রগুলো হস্তগত করে দিয়েছিলাম। তো এখন এখানে আমাদের স্কুনস এন্ড গেলভিনো আর একটা কেস আছে। স্কুনস কেসে বলতেছে যে দেখতে হবে যে আমাদের এই যে সেটলার, হ্যাঁ, কার কাছে প্রপার্টি দিচ্ছে, এটা কি এজেন্ট অফ বেনিফিশিয়ারি, হ্যাঁ কন্ট্রোল থিওরি, নাকি না এজেন্ট অফ সেটলার। তো যার কাছে তুমি কাগজপত্র ছিল তো সে তারই এজেন্ট, কিন্তু বেনিফিশিয়ারি অথবা বেনিফিশিয়ারি এজেন্টকে সে দেয় নাই। তো এটা নিয়ন্ত্রণ তো আমাদের এই বোজোর কাছেই আছে, বোজোর কাছেই আছে, কন্ট্রোলটা তো সে লুজ করেনি। একটাই উপায় আছে, সে যদি ওই পেনিংটনের এক্সেপশনে যেতে পারে, কিন্তু পেনিংটনের এক্সেপশনে যাওয়ার জন্য তো একটা ইয়ে দেখাতে হবে, একটা আনকনশনেবিলিটি দেখাতে হবে, মানে ঠিক না, একটা আনকনশনেবল। এখানে তো লিজি কোন আনকনশনেবিলিটি দেখাতে পারবে না, পেনিংটন প্লাস এই খান ভার্সেস মাহমুদ, এটা দেখানো তো তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে কনস্টিটিউশনটা পেনিংটনে স্যার তিনটা বিষয় না স্যার, একটা রিলায়েন্স, একটা ডেট্রিমেন্ট আর একটা আনকনশন। হ্যাঁ, কিন্তু মেইনলি কোর্ট এমফাসাইজ করছে আনকনশনেবিলিটির উপরে, যে যদি আমাদের ডোনার অথবা সেটলার যদি এখন ওই ট্রাস্টটাকে রিভোক করে, গিফটটাকে রিভোক করে, তাহলে ওনার জন্য এটা আনকনশনেবল হবে কিনা। ওটা ওই যে পেনিংটন কেসটা চৈত্রামেন পাগারানির আনকনশনেবিলিটি প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করছে আর কি, এক্সটেন্ড করছে। এটা আগে ছিল মানে একটা ডিবেট ইস্যু, আর এখন খান ভার্সেস ইয়েতে যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে মাহমুদ কেসে, এটা এখন এস্টাবলিশড প্রিন্সিপাল হয়ে গেছে। তো এখানে তো এটা দেখানো লিজি কি করেছে যেটার জন্য সে বলতে পারবে যে কনস্টিটিউশন হয়ে গেছে, তো আনকনশনেবিলিটি এখানে একটা ইস্যু হয়ে দাঁড়াবে। ক্লেমিং দ্যাট হি রিয়েলি ওনস টেকিং কটেজ, এটা এখন আমরা বলবো কনস্টিটিউশনের ঝামেলা আছে। মোরওভার আমরা ইস্যু 2টা নিয়ে আসবো এখানে। মোরওভার আমরা বলবো এখানে যে moreover section 53 subsection 1b was not complied with, was not complied with। আর সে যে বলবে যে এটা ভ্যালিড গিফট, এটা ভ্যালিড গিফট হবে না, হ্যাঁ, এটা ভ্যালিড গিফট হয়নি, নট এ ভ্যালিড গিফট, এটা তার জন্য ভ্যালিড গিফট হয় না, যেহেতু প্রপার কনস্টিটিউশন তো হয়নি। ফর্ম টর্ম ফিল আপ করে দিয়ে দিলে এটা কিন্তু গিফট হয়ে যেত, বা ফিল আপটা করার পরে যদি মাইন্ড ইয়ে করতো, চেঞ্জ করতো, কিছু করার ছিল না। আচ্ছা, এখন কি এটা ভ্যালিড ট্রাস্ট হবে কিনা? আমরা বলবো যে এটা ভ্যালিড ট্রাস্টও তো হবে না, বিকজ এখানে তো ইয়ে করা হয়নি, মানে এই ফর্মালিটি কমপ্লাই করা হয়নি, বিকজ এখানে আমাদের ওরালি বলছে হচ্ছে গিয়ে থেরিসাকে যে তুমি এটা দিয়ে দাও হচ্ছে টু লিজি। তাহলে ল্যান্ডের যদি কেউ ল্যান্ড রিলেটেড যদি কেউ ট্রাস্ট ক্রিয়েট করে, তো 53(1)b কমপ্লাই করতে হবে। আর 53(1)b এর যে এক্সেপশনস গুলো আছে, এটা কিছু এক্সেপশনস আছে যে 53(1)b কমপ্লাই করা লাগে না, কিন্তু এখানে তো রসফোকাল এক্সেপশন দেখাইতে হবে। রসফোকাল এক্সেপশন তো এখানে অ্যাপ্লাই করবে না,
এখানে তো কোনো স্ট্যাচুটকে ইউজ করতেছে না যে ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। আবার এখানে বেনিস্টার এক্সেপশন যেটা, যে এটা রেখে দিলে আনকনশনেবল কেন হবে। আবার রেজাল্টিং ট্রাস্ট যেটা, কোনো এক্সেপশনেও অ্যাপ্লাই করাটা ডিফিকাল্ট হবে। তাহলে অন ব্যালেন্স আমরা যেটা বলতে পারি যে এটা মানে তোমার প্রপার্টিটা পাবে না। তোমার লিজি পাবে না, লিজি ক্যানট ক্লেম। সেখানে যেহেতু চাচ্ছে ফেরত বোঝো, হ্যাঁ, তাহলে এটা বোঝোর কাছে এটা ব্যাক করে আসবে, বোঝোর কাছে এটা থাকবে আর কি। না কনস্টিটিউশন হয়েছে, না এখানে ফর্মালিটি কমপ্লাই করা হয়েছে। তারপরে যদি আমরা আসি হচ্ছে শেয়ারস এর ক্ষেত্রে, শেয়ারস এর ক্ষেত্রে যেটা বলছে যে সে একটা কন্ট্রাক্ট করছে, তাহলে বোঝোর জন্য হোল্ড করতেছিল থেরেসা, এখন বোঝো কন্ট্রাক্ট করছে যে এটা সে বিক্রি করে দিবে হচ্ছে মাইকেলের কাছে, মাইকেলের কাছে সে বিক্রি করার জন্য কন্ট্রাক্ট করেছে। এই কন্ট্রাক্টটা কি ইন রাইটিং হওয়া দরকার ছিল কিনা। তাহলে এখানে এর কাছে আছে লিগ্যাল টাইটেল, বোঝোর কাছে আছে ইকুইটেবল টাইটেল, আর এই ইকুইটেবল টাইটেলটা সে বিক্রি করে দিচ্ছে এখন হচ্ছে টু মাইকেল। হ্যাঁ, তাহলে সেকশন 53(1)(c) বলতেছে যে যদি কেউ ইকুইটেবল টাইটেল বিক্রি করতে চায়, হ্যাঁ, সে যদি কেউ যদি ইকুইটেবল টাইটেলে যে বোঝো এগ্রিজ ওরালি টু মাইকেল ক্যান পারচেজ হিজ ইকুইটেবল ইন্টারেস্ট, আর পরে যখন দেখছে যে টাকার দাম বেড়ে গেছে, বোঝো বলতেছে যে অনেক ওয়াটার সাপ্লায়ার লিমিটেডের তো দাম বেড়ে গেছে, আমি তোমার কাছে বিক্রি করব না। ঠিক আছে, তাহলে ওয়াটার সাপ্লায়ার্স লিমিটেড, আমরা বলবো যে এই এগ্রিমেন্টটা যেহেতু ওরাল, হ্যাঁ ওরাল কন্ট্রাক্ট হয়েছে এখানে, এখন এটা কি রিটার্ন হওয়া দরকার ছিল কিনা। আমরা এখানে বলবো যে এখানে মেইন ইস্যুটা হচ্ছে সেকশন 53(1)(c), সেকশন 53(1)(c) এর যে রিকোয়ারমেন্টস গুলো আছে আমরা লিখে দিব যে এখানে সাবজেক্ট ম্যাটার হতে হবে একটা সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, এটা ল্যান্ডেরও হতে পারে, আদার প্রপার্টিরও হতে পারে। সেকশন 53(1)(c) রিকোয়ারমেন্ট হচ্ছে যে ডিসপোজিশন ইটসেলফ মাস্ট বি ইন রাইটিং, এটা ডিসপোজিশন লাগবে, এটা মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই সেকশন কমপ্লাই না করলে ট্রাস্টটা ভয়েডই হয়ে যাবে। তারপরে আমরা বলবো যে ডিসপোজিশন বলতে কি বোঝায়, এবং আমাদের কোশ্চেন এটা ডিসপোজিশন হবে কিনা। আমরা বলবো যে যদি মানে কেউ যদি ওরাল কন্ট্রাক্ট করে আমাদের এটা ডিসপোজিশন হবে, ওরাল কন্ট্রাক্ট যদি করে এটা ডিসপোজিশন হবে, এটা ডিসপোজিশন হবে। তারপরে আমরা বলবো যে এই যে শেয়ারগুলা, এগুলা কি ইউনিক প্রপার্টি না অর্ডিনারি প্রপার্টি, ইউনিক অর অর্ডিনারি প্রপার্টি। কারণ তাহলে এখন পাবলিক কোম্পানির শেয়ার, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হচ্ছে অর্ডিনারি প্রপার্টি, আর প্রাইভেট কোম্পানির শেয়ার এটা হচ্ছে ইউনিক প্রপার্টি, যেটা মার্কেটে অ্যাভেলেবল না, মার্কেটে আমি চাইলেও কিনতে পারবো না প্রাইভেট কোম্পানির শেয়ার। তাহলে যদি ওরাল কন্ট্রাক্ট হয় এটা অবশ্যই ডিসপোজিশন, ওরাল কন্ট্রাক্ট যদি হয় এটা ডিসপোজিশন, এবং জেনারেলি ওরাল কন্ট্রাক্ট হলে কোর্ট বলবে 53(1)(c) কমপ্লাই করতে হবে, ঠিক আছে। কিন্তু অর্ডিনারি প্রপার্টি হলে মাস্ট কমপ্লাই উইথ 53(1)(c), মাস্ট কমপ্লাই উইথ সেকশন 53 সাবসেকশন 1(c). আর যদি ইউনিক প্রপার্টি হয় তাহলে এখানে অ্যারাইজ করবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট, কারণ ইউনিক প্রপার্টি তো শেয়ার বলতে পারবে না যে বিক্রি করবো না, কারণ এখানে আমি পাবো স্পেসিফিক পারফরমেন্স। যদি মাইকেল এই শেয়ারগুলা কিনতে চায়, এখন বোঝো তা রিফিউজ করতে পারবে না। হ্যাঁ, এখানে স্পেসিফিক পারফরমেন্স এডিকুয়েট রেমেডি, তার মানে ওই শেয়ারগুলা মাইকেলের হয়ে গেছে, এটা বোঝো হোল্ড করবে হচ্ছে অ্যাজ এ কনস্ট্রাকটিভ ট্রাস্টি। আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট যদি এখানে থাকে তাহলে সেকশন 53 সাবসেকশন 2 বলে দিচ্ছে যে ফর্মালিটিতে অ্যাপ্লাই করবে না। তাহলে এখানে আমাদের কেসের নাম হচ্ছে অট্রেড ভার্সেস আইআরসি, নিভিল এন্ড মেইডেন,
আর নতুন একটা কেস আসছে, এটা আমরা মনে হয় এই যে আমাদের এই রিসেন্ট ডেভেলপমেন্টের মধ্যে দেখছিলাম, প্রি এক্সাম আপডেট। তাহলে এখানে যেহেতু প্রাইভেট কোম্পানির শেয়ার, ওরাল কন্ট্রাক্ট ইজ সাফিসিয়েন্ট, এখানে রিটেন ডকুমেন্টস না থাকলেও মাইকেল ক্যান সাকসেসফুলি সু বোজো অ্যান্ড ক্লেম দ্য শেয়ারস। আচ্ছা, আর ইয়ের ক্ষেত্রে তোমার মানি, আচ্ছা এখানে একটা পয়েন্ট যেটা কৃতি বলছে যে এখানে যদি আমরা ইয়েটা ধরে নেই, ওই যে কটেজের ক্ষেত্রে, হ্যাঁ কটেজের ক্ষেত্রে তো 53(1)(c) হলেও তো এটা কমপ্লাই করা হয় নাই, কারণ বোজোর কাছে যদি ইকুইটেবল ইন্টারেস্ট থেকে থাকে। এখন এটার ক্ষেত্রে আমরা 53(1)(b) এই জন্য বললাম যে বোজো তো বলছে এটা ইয়েকে দিয়ে দেওয়ার জন্য, ওই এল কে দিয়ে দেওয়ার জন্য। সে তো এটা মানে থেরিসাকে বলে নাই যে তুমি তার জন্য হোল্ড করবা, বলছে যে ট্রান্সফার, বলছে, বলে নাই যে টু হোল্ড। হ্যাঁ, দুইটাই দিয়ে দিতে বলছে। এটাতে এখানে যদি মানে 53(1)(b) 1B যদি আমরা অ্যাপ্লাই করি যে এটা ল্যান্ড রিলেটেড ট্রাস্ট, তাহলে এই ইস্যুটা আসবে। আর এখানে যদি আমরা 53(1)(c) যেটা, এটা যেহেতু এটা হবে ভেন্ডারেবল সিচুয়েশন। এটা হবে ভেন্ডারেবল সিচুয়েশন, যেহেতু তাকে দুইটাই ট্রান্সফার করতে বলছে, লিগ্যাল টাইটেল প্লাস ইকুইটেবল টাইটেল। এরপরে যেটা আসতেছে মানি, যে মানির ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে এখানের মধ্যে মানির ক্ষেত্রে সেটা বলতেছে ক্যামকে দেওয়ার জন্য, আর বলতেছে যে ক্যামের জন্য তুমি হোল্ড করবা আনটিল হি ওয়ান্টস দ্য মানি। ঠিক আছে, তাহলে মানির যে ইস্যুটা, তাহলে মানির ক্ষেত্রে আমরা দেখতেছি থেরিসা হোল্ড করতেছে মানিটা 50,000 পাউন্ড ফর থেরিসা, মানে ফর বোজো 500,000 পাউন্ডস। এখন এটা বলতেছে যে তুমি এটা দিবা হচ্ছে টু ক্যাম, আর পরে আবার মাইন্ড চেঞ্জ করে বলতেছে ক্যামকে দেওয়ার দরকার নেই, আমি এটা হোল্ড করব হচ্ছে ফর তোমার ডম। চেঞ্জ হার মাইন্ড। বুঝতে পারছো জিনিসটা? তাহলে প্রথমে কিন্তু সে ওরালি বলছিল যে তুমি কিন্তু এটা হোল্ড করবা হচ্ছে ফর এই জানি নামটা ক্যাম, লিগ্যাল আমরা যেটা বলবো যে যদি এটা এরকম হয় যে বলতেছি যে টাকাটার জন্য করো, কিন্তু যখন সে বলছে ক্যাম যখন তাকে তুমি বলতেছি এফসিলির জন্য, তাহলে তখন এটা হয়ে যাচ্ছে কিন্তু ভ্যান্ডারবল ভার্সেস আইআরসি। যদি এটা গ্রে ভার্সেস আইআরসি এর মতো সিচুয়েশন হয়, তাহলে ওরালি বলার কারণে এই ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে, তাহলে এটা আমাদের বোজো রিভোক করতে পারবে। আর যদি এটা অ্যাবসলিউট ট্রান্সফার হয়ে থাকে, ওই যে এখানে কিন্তু দুইটা কথা বলছে যে ক্যাম চাইলে আবার তারে দিয়ে দিও, তাহলে একই সাথে সে বলতেছে হচ্ছে যে প্রথমে তুমি এই 5 লক্ষ পাউন্ড থেকে যে ইনকামটা আসবে সেটা তুমি দিবা হচ্ছে ক্যামকে, ইনকামটা যেটা আসবে, আর তার যখন ক্যাম টাকাটা যাবে তখন আবার টাকাটাই পুরোটা দিয়ে দিবা। ব্যাপারটা কি বুঝে গেছে? তাহলে ইনকামের জন্য যে ট্রাস্ট, এটা কিন্তু হলো ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট, এটা ওরালি বলে ভয়েড হয়ে যাবে। কিন্তু সে চাইলে তাকে দিয়ে দিবা, তাহলে এটা কিন্তু আর ওরালি হওয়ার দরকার নেই,
এটা রিটার্ন হওয়া দরকার না, ওরালি হলেও চলবে। অ্যাবসলিউট চাইলে দিয়ে দিতে হবে। তাহলে যদি বলে চাইলে দিয়ে দিতে হবে, তাহলে ক্যাম চাইলেই তো তাকে দিয়ে দিতে হবে, তাহলে তো এটা রিভোক করার কোনো সুযোগ নাই। তাহলে ক্যাম তো এখন চাইতেছে মনে হয় লাফায় লাফায়। ক্যাম বলতেছে হচ্ছে যে ক্যাম রিয়েলি নিডস দ্য মানি ফর ইউনিভার্সিটি কোর্স। আমরা বলবো যে এটা তো অ্যাবসলিউট গিফট ফর ক্যাম। ক্যাম চাইলে এখন আমাদের এই থেরিসা ক্যামকে দিতে হবে, বোজোকে আর দেওয়া লাগবে না। ইনকামের বিষয়টা যদি হইতো তাহলে কিন্তু এটা হতো হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি। ব্যাপারটা কি বোঝা গেছে? এটা হয়ে গেছে হচ্ছে অ্যাবসলিউট গিফট। আর এটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে একটা মানে ট্রাস্ট। তাহলে আমরা বলবো যে এখন আর তার তো সুযোগ নাই। আর যদি ইনকামটা মানে যদি দিতে বলতো, আর ইনকামটা যদি পরবর্তীতে চেঞ্জ করতো সে, তাহলে করতে পারতো। ইনকামটা চেঞ্জ করে বি বলতে পারতো আমি ডি এর জন্য হোল্ড করব, এটা ওরালি বললেও হবে, এটা হবে সাবট্রাস্ট। আর সাবট্রাস্ট ওরালিও ভ্যালিড হয়। কিন্তু আনফরচুনেটলি ডম তো পাবে না, কারণ যখনই ক্যাম চাবে ক্যামকে দিয়ে দিতে হবে, এবং এটা ওরাল ডিক্লারেশন ইজ সাফিসিয়েন্ট। ব্যাপারটা কি বুঝে গেছে কিনা? তাহলে আমরা দেখলাম টাকাটার ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নাই, বিকজ এখানে গ্রে ভার্সেস আইআরসি অ্যাপ্লাই করার পসিবিলিটি কম, কারণ ইনকামটা তো আর আমাদের এই ক্যাম চাচ্ছে না, ক্যাম তো পুরো ফান্ডই চাচ্ছে। পুরো ফান্ড যখন চাবে তখন ওরাল ডিক্লারেশন উইল বি সাফিসিয়েন্ট। এখানে স্যার বোজো ক্লেম করবে গ্রে ভার্সেস আইআরসি, বাট ক্যাম ক্লেম করবে ভেনারেবল ভার্সেস আইআরসি। বোজো চাবে যে নিজের কাছে রাখার জন্য, আর নিজের কাছে রেখে সাবট্রাস্ট করবে, ডমকে দিবে। কেসগুলি লিখলেই তো 10,000 ওয়ার্ড হয়ে যাবে স্যার। হ্যাঁ, তারপরে এক্সাম থেকে বেরিয়ে মনে হয় যে অনেক কিছু পেয়ে যাই, এই পেয়ে ভালোই। তাহলে এটা আমরা দেখি, এটা একটু বড় কোশ্চেন হবে, কিন্তু এর জন্য সময়টা দিছে, একটু বাড়ায় দিছে এখানে। তাহলে এইগুলাই থাকুক এখানের মধ্যে, আর পরে যদি কোনো ইস্যু থাকে আমরা দেখে নিব আর কি।